আগেবার কুইক রিভিশনটা বলে যাক স্পিডে যা হয়ে আছে আর কি। আইপিসির নামটা এনসিইআরটির বইয়ের এগুলো কেসগুলো আমি পরে আসছি একটু পরে। আগে মোটামুটি যেগুলো জিওসি পার্ট আছে, বাকি রিয়েকশন মেকানিক পার্ট আছে, যেগুলো জানতেই হবে সেগুলো আগে স্পিডে এবার বলে দিই। তোমরা মিলিয়ে যাও, দেখি নাও কী হয়ে আছে, মনে পড়ছে কি পড়ে নেই, তারপর বাকিটা তুমি দেখছি। আইইউপিসি নাম আর ফার্স্ট যে পার্টটা আছে, ওই যে আইডেন্টিফিকেশন বলো যাই বলো, ওই পার্টটা একটু পরে আসছি, আগে এটা শেষ করে দিই যেগুলো জানা আছে আর কি। দেখো এই পার্টে এটা বলা আছে যে ইন্টারমিডিয়েট যেগুলো থাকে আর কি, আমাদের ইন্টারমিডিয়েটগুলো সম্পর্কে জানতে হবে। ইন্টারমিডিয়েট যেগুলো আছে সেগুলো ইন্টারমিডিয়েট বলতে কোনগুলো, ধরো ধরো কার্বনের সাথে বন্ডিং যেগুলো আছে, হাইড্রোজেন বলো যাই বলো, যদি এগুলা বন্ডগুলো ব্রেক করে, বন্ড ব্রেকিংটা সাধারণত দুভাবে হয়, হোমোলাইটিক আর হেটারোলাইটিক। তো বন্ডটা যেভাবে ব্রেক করুক, তার ফলে যে বাকি যে আমরা স্পিসিসটা পাবো আর কি, সেগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট, যারা রিয়াকশানে তৈরি হয় কিন্তু আলাদা করে তার রেজিস্ট্যান্স দেখতে পাওয়া যায় না, আলাদা করে প্রুভও করা যাবে না, অথচ ওইটাকে ছাড়া এক্সপ্লেনও করতে পারা যাবে না। এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট। যে ইন্টারমিডিয়েটগুলো আমাদের আছে, প্রথমে দেখো কার্বোক্যাটায়ন আছে। কার্বোক্যাটায়ন CH4 ছিল মনে করো, তার থেকে একটা হাইড্রোজেন বন্ডের ইলেকট্রন পেয়ারটা নিয়ে পালিয়েছে, তা CH3+ আর কি, যেটা CH3+, যেটা কার্বোক্যাটায়ন, হাইব্রিডেশন কী হবে, sp2 হবে। sp2 এর স্ট্রাকচার যেটা হয় ট্রাইগোনাল প্লেনার, এক্ষেত্রে ট্রাইগোনাল প্লেনার হবে CH ট্রাইগোনাল প্লেনারে থাকবে তিনটা হাইড্রোজেন। ভ্যাকেন্ট একটা পিজেড থাকে ওর সাথে পারপেন্ডিকুলার, কিন্তু ভ্যাকেন্ট পিজেড প্রেজেন্ট, এই পয়েন্টটা খেয়াল রাখবে, পরবর্তীগুলো স্টেবিলিটি দেখতে কাজে লাগবে। কার্ব এনায়ন যেটা হয়, CH3 মাথায় নেগেটিভ চার্জ, হাইব্রিডেশন যদি বলো এটা হবে sp3 হবে। এটা কীভাবে তৈরি হয়েছে, হাইড্রোজেন যদি ইলেকট্রন পেয়ারটা রেখে পালায় একটা হাইড্রোজেন, তাহলে কার্বন আয়নটা তৈরি হবে হাইব্রিডেশন sp3। যে ইলেকট্রন পেয়ারটা আছে সে লোন পেয়ার হিসাবে থাকবে, এটা এর হাইব্রিডেশন sp3। আর শেপ যদি বলো, এটা পিরামিডাল শেপ নেবে, কারণ লোন পেয়ারটা আমরা স্ট্রাকচারের মধ্যে ধরবো না, একটা লোন পেয়ার প্রেজেন্ট আছে। থার্ড আসছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল কীভাবে তৈরি হবে, বন্ডটা যদি হোমোলাইটিক্যালি ব্রেক করে, CH যদি CH এর বন্ড হোমোলাইটিক্যালি ব্রেক করে, তাহলে কী হবে, মাঝের যে বন্ড ইলেকট্রন পেয়ারটা একটা হাইড্রোজেন নিয়ে নেবে, একটা কার্বন নিয়ে নেবে, হোমোলাইটিক্যালি ব্রেক করার ফলে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। বাদ বাকি CH3 sp2 হবে, এটা H যেমন আছে, ভ্যাকেন্ট একটা প্রেজেন্ট থাকে, সরি ভ্যাকেন্ট পিরিয়ড নয়, আনপেড একটা পিরিয়ড ইলেকট্রন থাকবে। কার্বোক্যাটায়নের সঙ্গে এর ডিফারেন্স এইখানেই। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কী হয়েছিল, ওই ক্ষেত্রে ছিল ভ্যাকেন্ট পিরিয়ড, কিন্তু এই ক্ষেত্রে ভ্যাকেন্ট থাকবে না, একটা আনপেড ইলেকট্রন প্রেজেন্ট থাকবে। ওইটাও ট্রাইগোনাল প্লেনার ছিল, এটাও ট্রাইগোনাল প্লেনার আছে, ওইটাও sp2 ছিল, এটাও sp2 আছে, কিন্তু ডিফারেন্স ওইখানে, এখানে ভ্যাকেন্ট থাকে পুরোপুরি, এখানে কিন্তু ভ্যাকেন্ট থাকে না, একটা আনপেড ইলেকট্রন প্রেজেন্ট থাকে। আর এখানে যে শেপটা হয়, আনপেয়ার পিজেড প্রেজেন্টে থাকে। হাইব্রিডেশন আরটা যেখানে পাশে বলা আছে একটু জাস্ট, সেটা হচ্ছে যে CF3 যদি হয়, এর হাইব্রিডেশন কী হবে, এই জায়গাটা আবার বলি। CH3 ফ্রি রেডিক্যাল আর CF3 ফ্রি রেডিক্যালের মধ্যে ডিফারেন্স কোনখানে, যখন CH3 ফ্রি রেডিক্যাল হচ্ছে, তখন কার্বনের সাথে যে লেগে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ অ্যাটম,
হাইড্রোজেন ইলেকট্রন পজিটিভ অ্যাটম হয়, কার্বনটা কি হবে? অবশ্যই ইলেকট্রন নেগেটিভ অ্যাটম হবে। কার্বন যদি ইলেকট্রন নেগেটিভ অ্যাটম হয় তার মানে ওর এস ক্যারেক্টার বেশি আছে। এস ক্যারেক্টার বেশি থাকলে জেনারেলি এটা sp2 হবে। কনফিউশনটা হয়েছিল এখান থেকে, কার্বন হচ্ছে আমাদের 2s2 2p2, তো 2s2 গেল, কার্বন আমাদের 2s2 2p2 যদি এক্সাইটেড হয় এ জাম্প করে এখানে যাবে, তো 4টা না হয় হলো। তো এই ক্ষেত্রে সি যখন আমরা করছি মনে করো CH3, এতে এক্সাইটেড হবে, কিন্তু CH3 আছে মানে একটা ইলেকট্রন 3জনের সাথে বন্ড হবে, তো 3টা ইলেকট্রন থাকবে, আর একটা নাই মনে করো, সরি এই যদি কার্বনের নাই ফ্রি রেডিক্যাল একটা থাকবে। এটা আমাদের কনফিউশন হয়েছিল যে 3টে হাইড্রোজেনের সাথে যদি বন্ড আমরা করে তাহলে sp2 হবে নাকি sp3 হবে। এটা সলভ হয়েছিল বেন্টস রুল থেকে। sp2 হতে পারতো, sp3 হতে পারতো। যদি আনপেয়ার ইলেকট্রনটা কাউন্ট করতাম তাহলে sp3 হতো, যদি আনপেয়ার ইলেকট্রন বাদ দিতাম তাহলে sp2 হতো। কার্বনের অবস্থা কি? যদি বেন্টস রুল দেখা হয় CH ট্রিপল বন্ড CH মনে করো, CH2 ডবল বন্ড CH2 CH3 সিঙ্গেল বন্ড CH3, sp হাইব্রিডাইজড sp2 হাইব্রিডাইজড sp3 হাইব্রিডাইজড। এটা এস ক্যারেক্টার 50%, এস ক্যারেক্টার এটা 50% এস ক্যারেক্টার, এটা থাকবে 33% এস ক্যারেক্টার, কি বল এটা 25%। যদি পি ক্যারেক্টার আমরা ক্যালকুলেট করি, এখানে পি ক্যারেক্টার 75%, এটা 66%, এখানে 50%। বেন্টস রুল কি বলছে? বেন্টস রুল বলছে যে তো এস ক্যারেক্টার বাড়বে, এস ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে প্রেফার টু কম্বাইন উইথ ইলেকট্রোপজিটিভ অ্যাটম, ইলেকট্রোপজিটিভ অ্যাটমের সাথে বন্ড করতে চাইবে ইলেকট্রোপজিটিভ অ্যাটম। তো যে উল্টোটা বলা যেতে পারে, কেউ যদি ইলেকট্রোপজিটিভ অ্যাটমের সাথে বন্ড করে তার পি ক্যারেক্টারটা তার তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি আছে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি আছে মানে এস ক্যারেক্টার বেশি আছে। তো CH3 ক্ষেত্রে যে কেসটা হয়েছে মনে করো, এই ক্ষেত্রে যেটা বলছিলাম যে কার্বন সঙ্গে লেগে আছে হাইড্রোজেনটা, হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রোপজিটিভ অ্যাটম, তাহলে কার্বন ইলেকট্রোনেগেটিভ অবশ্যই বেশি আছে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি আছে মানে এস ক্যারেক্টার বেশি আছে, তার মানে এটা হবে sp2। যদি CF3 কেসটা দেখি আমরা, কার্বনের সাথে F F F এখানে আছে অড ইলেকট্রনটা, F হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে কার্বন কি হবে? ইলেকট্রোপজিটিভ অ্যাটম। কার্বনের মধ্যে পি ক্যারেক্টার বেশি আছে, আর পি ক্যারেক্টার বেশি যদি থাকে তাহলে সেটা sp3 এর দিকে যাবে, ওই জন্য CH3 ফ্রি রেডিক্যাল এটা sp2 হয়, কিন্তু CF3 ফ্রি রেডিক্যাল এটা কিন্তু sp3 হয়। হাইব্রিডেশন একটু খেয়াল রাখবে, এটা বেন্টস রুলের গল্প। নেক্সট চলে আসা যাক, যেটা কার্বিনের যে কেসটা হয়ে আছে, কার্বিনকে দুভাগে ভাগ করা হয়। কার্বিন যদি বলো কি জিনিস, এটা হচ্ছে বন্ডটা যদি ব্রেক হবে করে, ধরো CH H H H দুভাবে ব্রেক করতে হবে, দুটো হাইড্রোজেন মনে করো এরভাবে ব্রেক করলো, যে হোমোলাইটিক দুটো ব্রেক করলো, তাহলে দুটো অড ইলেকট্রন আসবে, হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে একটা অড ইলেকট্রন, এখানে একটা অড ইলেকট্রন, এটা হবে ট্রিপলেট কার্বিন। আর এইভাবে যদি ব্রেকটা করে যে CH যা আছে, একটা হাইড্রোজেনটা ইলেকট্রন পেয়ারটা নিয়ে পালিয়েছে, একটা রেখে পালিয়েছে একজন, তাহলে এরকম হবে CH একটা ভ্যাকেন্ট থাকবে আর একটা লোন পেয়ার প্রেজেন্ট থাকবে। তো ওইটা হিসাবে কার্বিনকে দুভাগ ভাগ করা হয়, সিঙ্গেল কার্বিন আর ট্রিপলেট কার্বিন। সিঙ্গেল কার্বিন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এরকম, sp2, এটা হবে sp, যেটা সিঙ্গলেট কার্বন সেটা sp2। সিঙ্গলেট কি জন্য? টোটাল স্পিন যদি আমরা কাউন্ট করা হয় এটার সামেশন অফ 2s + 1 যদি আমরা করি আর কি, 2 ইন্টু দুটো পেয়ার্ড অবস্থায় আছে, তাহলে একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ +1, তার মানে হবে কি এটা 1 থাকবে, আর 1 মানে এটা হবে সিঙ্গলেট কার্বন। যদি দুটো আনপেয়ার থাকে তখন কি হবে? সামেশন অফ 2 ইন্টু প্লাস হাফ আর প্লাস হাফ +1 ইজিক্যাল টু কি হবে? ইজিক্যাল হবে 3, আর 3 বলে এটা হবে ট্রিপলেট আর কি, নামটা এই করে আসছে।
যখন আমরা সিঙ্গেল কার্বিন ধরছি তখন অড ইলেকট্রনগুলো যেভাবে আছে আমরা তো অড ইলেকট্রন এমনিতে ধরবো না, সেই জন্য হাইব্রিডেশনের মধ্যে না থাকার জন্য এটা হবে sp। কিন্তু যেটা ইভেন ইলেকট্রন আছে মানে লোন পেয়ার হিসেবে আছে সেখানে আমরা ইলেকট্রন পেয়ারটা ধরবো, তাই এটা হবে sp2। তো এই হাইব্রিডেশন হচ্ছে sp2, এটা হচ্ছে sp। শেপ এটা ভি শেপ, এটা ভি শেপই বলতে পারো, কারণ শেপটা আমরা লোন পেয়ার বা অড ইলেকট্রনকে ধরি নাই। তো লোন পেয়ার বেনজাইন যে কেসটা হয়ে আছে, বেনজাইনের ক্ষেত্রে যে ইলেকট্রনের বেনজাইন সম্পর্কে বলে দেয়, বেনজিনের সঙ্গে যে দুটো ইলেকট্রন আছে মনে করো এখানে, সরি হাইড্রোজেন যে দুটো আছে, প্রত্যেকটা হাইড্রোজেন ছিল, যা ছিল বাকিগুলো আছে। তো যদি একটা বন্ড হোমোলাইটিক্যালি ব্রেক করে দুটো হাইড্রোজেনের বন্ড, তাহলে কী হবে, এখানে একটা অড ইলেকট্রন থাকবে, এখানে একটা অড ইলেকট্রন থাকবে, বাকি যা আছে আছে অড ইলেকট্রন নিজেদের মধ্যে জুড়ে গিয়ে পেয়ার্ড করবে, একটা পাই বন্ড তৈরি হবে। এই পাই বন্ডটা কিন্তু লোকালাইজড, এই পাই বন্ডটা লোকালাইজড। এটা তুমি এরম করে করতে পারো, এরম করে করতে পারো, আর এটাও করতে পারো। যদি হাইব্রিডেশন জিজ্ঞাসা করে যে বেনজাইনের হাইব্রিডেশন কী হবে, স্ট্রাকচারটা হয়তো এরম করে এঁকেও দিল ওরা, এরমভাবে দেখে এটা বলে দেবে ট্রিপল বন্ডটা দেখাচ্ছেও, এটা কিন্তু sp তাও হবে না। ট্রিপল বন্ড মানে যে sp হবে এমনটা নয়, এই ক্ষেত্রে যেটা হবে হাইব্রিডেশন সেটা হবে এর sp2 হবে। কারণ কি, এইটা লোকালাইজড পাই বন্ড কোনোদিনও বন্ড এই রেজোনেন্সে ঢুকবে না। আর যদি এটা sp হতো মনে করো, তাহলে কি হতো, sp হলে অ্যাঙ্গেলটা 180 হয়, আর এক্ষেত্রে 180 অ্যাঙ্গেল হতে গেলে ওই বেন্ড আর থাকবে না, ওটা মানে প্লেন হয়ে যাবে আর কি, লিনিয়ার হয়ে যাবে, তো সেটা সম্ভব নয়। তো সেই জন্য এটা sp2ই হবে। বেনজাইনের ক্ষেত্রে এই লোকালাইজড পাই ইলেকট্রন যেটা বলছিলাম। নেক্সট যে কেসটা দেখা যাক, এফেক্টগুলো আছে, ভেরিয়াস টাইপস অফ এফেক্টের মধ্যে এগুলো পড়তে হবে। যতগুলো এফেক্ট আছে সেগুলো আমরা পরপর এখন দেখবো। ইনডাক্টিভ এফেক্ট আছে আমাদের, ডিপেন্ডস অন ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স। এটা কিন্তু ইলেকট্রন নেগেটিভিটির উপর ডিপেন্ড করে, যেখানে মেসোমারিক ইফেক্ট বা রেজোনেন্স ইফেক্ট ডিপেন্ড করে কার উপরে, ইলেকট্রন অ্যাভেলেবিলিটির উপরে, অ্যাভেলেবেল ইলেকট্রন আছে কি নাই তার উপরে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে, এক্ষেত্রে দেখো কার্বনের সঙ্গে লম্বা চেন আছে, এই সঙ্গে একটা গ্রুপ লেগে আছে, গ্রুপটা যদি ইলেকট্রন নেগেটিভিটি বেশি হয় বা কম হয় সেই হিসেবে দুভাগে ভাগ করা হয়। যদি ইলেকট্রন নেগেটিভিটি এই গ্রুপটার বেশি হয় তাহলে বন্ডের ইলেকট্রন প্যাকেট টানবে, আর টানলে সেটা হবে -i এফেক্ট। সেখানে এই গ্রুপটা যদি ইলেকট্রন প্যাকেট ঠেলে তাহলে হবে সেটা +i এফেক্ট। ঠেলবে কখন, যদি বলতে পারো উল্টোটা, কার্বনের ইলেকট্রন নেগেটিভিটি যদি ওই গ্রুপটা থেকে বেশি হয় তখনও বন্ডের ইলেকট্রন প্যাকেটটা কার্বন টানবে, তার মানে বলতে পারো এই গ্রুপটা ঠেলছে আর কি। তো এখানে +i এফেক্ট, টানলে -i, ঠেললে ওটা +i হবে। আর -i এফেক্টের যে অর্ডারটা দেওয়া আছে দেখো, OR2+, NR3+, NH3+, NO2, CN, COOH, X এটা হ্যালোজেন, হ্যালোজেনগুলো কিন্তু আগে আছে। এরপর OR আর OH, এখানে দুটো পেয়ার খেয়াল রাখবে। OR এর এই জোটটা, এটা বলছি একটু পরে, এটা আছে সিমিলারলি NH3+, NR3+ হয়ে আছে আর কি, ওই জোটটা একটু খেয়াল রাখবে। ইলেকট্রন নেগেটিভিটির যে ভুলগুলো জেনারেলি হয়ে থাকে সেটা হচ্ছে এইটা, -i এফেক্টের অর্ডারের মধ্যে। সেটা হচ্ছে OR2 বেশি হবে কারণ ইলেকট্রন নেগেটিভিটি অক্সিজেনের বেশি, তারপর নাইট্রোজেন NR3+, আর NH3+ কেসটা আমি একটু পরে বলছি। NO2 হয়, দুটো অক্সিজেন লেগে আছে, C ট্রিপল বন্ড sp হাইব্রিডাইজড, তারপর COOH আছে। তারপর X যেটা হ্যালোজেন আছে সেইটা, OR OH এই জোটটা বলছি, C ট্রিপল বন্ড CH আছে, NH2 PH আর CH ডবল বন্ড CH2, এটা ঝামেলা হয়। PH এ দেখো অবস্থাটা, PH এ কী হয়, বেনজিন রিং তো এটা ফিনাইল রিং যেটা, তো ফিনাইল রিংয়ে তো 3টে ডবল বন্ড আছে, তো এখানে 3টে ডবল বন্ড থাকে তোমার, 3টে ডবল বন্ডে যা টানবে তার থেকে একটা ডবল বন্ড তুলনামূলক কম টানবে, সেই জন্য -i এফেক্টটা অবশ্যই ফিনাইল রিংয়ের বেশি হবে দেন CH ডবল বন্ড CH2 থেকে, ডবল বন্ডের থেকে ফিনাইল রিংটার বেশি হবে। -i এফেক্টে যদি অর্ডার দেখা হয়, যে দুটো কেস বললাম সেটা হচ্ছে এইটা, OCH3 আর OH এর, OCH3 -i এফেক্ট বেশি দেন OH,
এমনি দেখে কি মনে হবে এখানে CH3 তো ঠেলে, তাহলে OCH3 বোধহয় কম হবে মাইনাস আই ইফেক্টটা, কিন্তু সেটা নয়, OCH3 বেশি হয় OH এর থেকে। এর কারণটা কি, OCH3 কি হচ্ছে, OCH3-তে কার্বনের কাছ থেকে ইলেকট্রন পেয়ারটা অক্সিজেন চাইলেও কার্বন কিন্তু খুব বেশি দিবে না, কারণ কার্বনের মোটামুটি হলেও ইলেকট্রোনেগেটিভিটি আছে। কিন্তু যদি OH হয়, OH নিলে কিন্তু বন্ডের ইলেকট্রন পেয়ারটা অক্সিজেন অনেকটা টেনে নিয়ে চলে আসবে, কারণ ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের হাইড্রোজেন থেকে অনেক বেশি। সেই জন্য মাইনাস আই ইফেক্টটা OH এর বেশি হবে দেন OCH3। সেম গল্প NR3 প্লাস NH3 প্লাস, NH3 প্লাসের থেকে কিন্তু NR3 প্লাসের বেশি হবে মাইনাস আই ইফেক্টটা। এর কারণটা কি, এর সঙ্গে লেগে আছে মনে করো একই জিনিস, এর সঙ্গে এখানে কার্বন আছে, কার্বনের কাছ থেকে CH3 তিনটে আছে এখানে, তো কার্বনের কাছ থেকে ইলেকট্রন পেয়ার চাইলেও কিন্তু কার্বন খুব বেশি দিবে না, কারণ কার্বনের মোটামুটি ইলেকট্রোনেগেটিভিটি আছে। কিন্তু যখন এনের সাথে হাইড্রোজেনগুলো থাকছে তখন কিন্তু ইলেকট্রন পেয়ারটা নাইট্রোজেন চাইলে অনেকটা দিকে চলে যাবে, তাহলে নাইট্রোজেনের ঘাটতি অনেকটা ফিল আপ হয়ে যাবে, তখন আর বন্ডের ইলেকট্রন পেয়ারকে খুব বেশি টানবে না। তো সেই জন্য মাইনাস আই ইফেক্টটা NCH3 বেশি দেন NH3। সিমিলারলি OR এর বেশি বা OCH3 বেশি দেন OH এর। এই দুটো জোড়া একটু খেয়াল রাখবে। নেক্সট যেটা আসছে ধরো ওরারের মধ্যে, এখানে কিন্তু ধরো কার্বন যে টানবে আর কি, যে গ্রুপটা ডেল্টা প্লাস চার্জ আসবে যখন এই গ্রুপটা আনছে ইলেকট্রোনেগেটিভিটির কারণে, এই হবে ডেল্টা নেগেটিভ, বাকি হলো ডেল্টা পজিটিভ। তো প্রথমে ডেল্টা পজিটিভ হবে, তারপর এফেক্ট একটু তুলনামূলক কম হবে, তারপরে আরও কম হবে, যত ডিস্টেন্স যাবে এফেক্ট তত কমে কমে যাবে, ঠিক আছে। আর এখানে 4 যেটা পয়েন্ট লেখা আছে, ইয়ার ডিস্টেন্স ইজ দ্য ফ্যাক্টর, এখানে ডিস্টেন্স কিন্তু ম্যাটার করে। সামনে যত বেশি ঘাটতি হবে দূরে কিন্তু ঘাটতি তুলনামূলক কমবে, তারপর ঘাটতিটা আরও কমবে। যদি মাইনাস আই ইফেক্টের কেস, মাইনাস আই ইফেক্টের ক্ষেত্রে এই যে মাইনাস ইফেক্ট হলো, প্লাস আই ইফেক্টের কেস যদি বলো, সেক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটিটা কার্বনের বেশি হবে, সেই জন্য ও টানবে ওই গ্রুপটার থেকে, বা গ্রুপটা থেকে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলতে পারো। তো কারা কারা প্লাস আই ইফেক্ট দেখাবে, যে গ্রুপগুলোর মাথায় মেনলি নেগেটিভ চার্জ আছে, এটা গুলিও না, যাদের মাথায় মেনলি নেগেটিভ চার্জ আছে, যত ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকুক মাথায় নেগেটিভ চার্জ থাকলে সেটা কিন্তু প্লাস আই দেখাবে। সিমিলার এই সাইড যখন বলছিলাম, যাদের মাথায় পজিটিভ চার্জ আছে, যত ইলেকট্রোপজিটিভ অ্যাটম থাকুক আর যাই থাকুক, ও কিন্তু মাইনাস আই দেখাবে, কারণ পজিটিভ চার্জ হয়ে গেলে ঘাটতি বেড়ে যাচ্ছে, তখন ওটা নেবে। তো এখানে যে অর্ডারটা দেওয়া আছে দেখো, NH মাইনাস, O মাইনাস, CO মাইনাস, যেগুলো আছে আর কি, NH মাইনাস সব থেকে বেশি হবে, O মাইনাস, CO মাইনাস, কারণ ইলেকট্রোনেগেটিভিটি যার কম হয় সেটার ক্ষেত্রে বেশি হবে, সে ভালো ঠেলবে আর কি। সেই হিসাবে নাইট্রোজেন NH-টা আগে গেছে, তো অক্সিজেন নেগেটিভ তো সবাই ঘরেই আছে, কিন্তু ইলেকট্রোনেগেটিভ যার কম হবে তুলনামূলক সে ভালো ঠেলবে। CH3 এটা আছে, 3টা CH3 গ্রুপ ঠেলছে, তাহলে কার্বন মেন চেনটাকে তোমার বেশি ঠেলবে। এখানে 2টো CH3 গ্রুপ আছে, তাহলে 2জন মিলে ঠেলছে, কারণ তোমার মেন চেন আরও ঠেলবে। CH2 বেশি আসবে। CD3 দেখো, ট্রিটিয়াম যেটা আছে ওর মাস বেশি আছে এমনিতে, ও কিন্তু তুলনামূলক বেশি ঠেলবে। CD3 তারপর যাবে, তারপর CH3। হাইড্রোজেনের আইসোটোপগুলোর মধ্যে ট্রিটিয়াম আগে, তারপর ডয়টেরিয়াম, তারপর হাইড্রোজেন, ওই মাসের গল্পে কি আলাদা কিছু নয়। মাইনাস আই ইফেক্টের ক্ষেত্রে ওটা বলা হয়ে গেছে, ওটা যাই হোক। আর এক্ষেত্রে ডেল্টা নেগেটিভ চার্জ আসবে, প্রথম যে গ্রুপটা ঠেলছে মনে করো, এখানে ডেল্টা নেগেটিভ, তারপর ডবল ডেল্টা নেগেটিভ, তারপর ট্রিপল ডেল্টা নেগেটিভ, ডিস্টেন্স ইজ দ্য ফ্যাক্টর, দুজনের ক্ষেত্রে বলা হয়েছিল। যদি আমরা এক্ষেত্রে এটাই আসি আর কি, রেজোনেন্স ইফেক্টে, এক্ষেত্রে দেখো রেজোনেন্স ইফেক্ট বলা আছে, এখানে দুটো উপায় রেজোনেন্স ইফেক্ট দেখাবে, কাজ দুভাগ করে আর কি। কখনও রেজোনেন্স ইফেক্ট দেখাবে সিম্পল, এবার ওকে দুভাগ ভাগ করি আমরা, ইলেকট্রন অ্যাভেলেবেল যদি প্রেজেন্ট থাকে তবে দেখাবে। কারণ কার প্রেজেন্ট থাকবে, ধরো যে গ্রুপটা লেগে আছে ওর যদি অ্যাভেলেবেল ইলেকট্রন থাকে দেওয়ার মতো, লোন পেয়ার, নেগেটিভ চার্জ যাই হোক আর কি, তাহলে ও বেঞ্জিনিংয়ে দিবে, তো তখন ও প্লাস আর এফেক্ট দেখাচ্ছে। কে দেখাচ্ছে, এই গ্রুপটা দেখাচ্ছে, গ্রুপটা প্লাস আর এফেক্ট দেখাচ্ছে বেঞ্জিনের উপরে। যদি এখানে যে গ্রুপটা আছে তার যদি ইলেকট্রন পেয়ার না থাকে, তাহলে কী হবে, ও নেওয়ার চেষ্টা করবে। তো নেওয়ার চেষ্টা করলেই যে নিতে পারবে এমনটা নয়, ও নিতে তখনই পারবে যদি ওই গ্রুপটার কোনো ভ্যাকেন্ট অরবিটাল প্রেজেন্ট থাকে, তবেই নিতে পারবে, বা ওই গ্রুপটা যদি কাউকে সরাতে পারে তাও নিতে পারবে। ধরো এখান থেকে এখানে গেল, এই তখন সরে এই মাথায় এলো, তাহলে যদি অ্যাভেলেবেল ইলেকট্রন প্রেজেন্ট থাকে তাহলে ও প্লাস আর দেখাবে,
যদি অ্যাভেলেবল ইলেকট্রন প্রেজেন্ট না থাকে তখন ও মাইনাস আর দেখানোর চেষ্টা করবে। মাইনাস আরও তখনই দেখাবে যদি ওর ভ্যাকেন্ট অরবিটাল থাকে বা কাউকে সরাতে পারে, তবে ও ভ্যাকেন্ট অরবিটালটার জন্য বা এর জন্য ও নিতে পারবে আর কি, সরাতে পারছে বলে তখন মাইনাস আর দেখাবে। সেই হিসাবে যদি দেখা হয় মাইনাস আর টাকাটা দেখাবে মনে করো, একটু বাদে বলছি, একটু বাকি কেসগুলো বলে দিই। এক্ষেত্রে ওই নেগেল দেখো এখানে দেওয়া আছে, এখানে দুটো পিকচার রাখা আছে, এই লোন পেয়ার প্রেজেন্ট আছে, আর এইটাতে দেখো এই পিকচারটা দেখানো হয়েছে যে ভ্যাকেন্ট অরবিটাল থাকে বলে, যদি থাকে তাহলে নিবে, বা এটা দেখানো হয়েছে যদি সরাতে পারে তাহলে নিবে। দুটো কেস যেটা বললাম সেই দুটো কেস এখানে পিকচারটা দেওয়া জাস্ট। মাইনাস আর ইফেক্ট ওই লিখা আছে ভাষাটা, ভ্যাকেন্ট অরবিটাল থাকে। অর্ডারটা যদি দেখা হয় দেখো, এর অর্ডার অ্যাকচুয়ালি এরকম হয়নি, তাও মোটামুটি যদি অর্ডার করা হয় এটার CH2 মাইনাস NH মাইনাস অক্সিজেন, তো যাদের নেগেটিভ চার্জ আছে তারা মেনফে দেওয়ার চেষ্টা করবে, তাহলে সেগুলো সবথেকে ভালো হবে। সেই হিসাবে যাদের ইলেকট্রন নেগেটিভিটি কম তারা আরও ভালো দেবে, সেই জন্য CH2 মাইনাসের ইলেকট্রন যেহেতু কম ইলেকট্রন নেগেটিভিটি তুলনামূলক ভালো দেবে, NH মাইনাস তুলনামূলক কম দেবে, O মাইনাস ইলেকট্রন নেগেটিভিটি খুব বেশি আছে তো ও তুলনামূলক আরও কম দেবে। NCH3 2 আছে, দুটো CH3 গ্রুপ ঠেলছে, ও ভালো দেবে। লোন পেয়ার আছে নাইট্রোজেনে সেটা দিবে আর কি। এখানে NHCH3 নাইট্রোজেন লোন পেয়ার আছে, এ দিবে, একটা CH3 ঠেলছে। NH2 OR OH আছে, OR আছে, একটু আগেই দেখলাম যেটা সেটা হচ্ছে OCH3 মাইনাস আই ইফেক্ট বেশি OH এর তুলনায়, তাহলে মাইনাস আই ইফেক্ট যার বেশি আছে তার প্লাস আরটা কিন্তু কম হবে, এটা খেয়াল রাখো, কাজে লাগে। একটু আগে বললাম না যে OCH3 মাইনাস আই ইফেক্ট বেশি দেন OH, তাহলে মাইনাস আই ইফেক্ট যার বেশি থাকবে সেটা তো কম দিবে, সেই জন্য OH এর বেশি হয় দেন OR। আর এখানে দেখো NaCOR আছে আর OCOR আছে, তো যেটা NaCOR আছে ধরো এক্ষেত্রে নাইট্রোজেনের লোন পেয়ারটা অবশ্যই আছে, নাইট্রোজেন লোন পেয়ারটা দিবেও, ইলেকট্রোনেগেটিভিটি কম তো ভালো দিবে। আর এখানে যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটাও বেঞ্জিনিংয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি তুলনামূলক বেশি থাকায় ও দেওয়ার টেন্ডেন্সিটা নাইট্রোজেন থেকে কম হবে। তাহলে প্লাস আর ইফেক্ট দেখতে গেলে NaCOR এর বেশি দেন OCOR, এই জোরটা একটু খেয়াল রাখবে, কাজে লেগে যেতে পারে। এক্স যেগুলো হেলোজেন হয় সেগুলো কমের দিকে থাকে, সবার শেষেই থাকে, কারণ ওদের মাইনাস ইফেক্টে ভালো কাজ করে। মাইনাস ইফেক্ট যদি ভালো কাজ করে কী জন্য করে, তার কারণ হচ্ছে ধরো বেঞ্জিন রিং আছে, ওর সাথে যদি তুমি যাও, ধরো এখানে ফ্লুরিন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে ব্রোমিন আছে ধরো, তো যদি অরবিটালের সাইজ আমরা দেখি ফ্লুরিনে কিন্তু 2p থাকে, ফ্লুরিনের কনফিগারেশন 2s2 2p5, তো ফ্লুরিনে আমাদের 2p অরবিটাল পেন থাকে, কার্বনেরও 2p থাকে, তো ফ্লুরিনের লোন পেয়ারটা কার্বন কোনো ইজিলি দিতে পারে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কী হয়েছে, ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু 3p অরবিটাল, কারণ ক্লোরিনের কনফিগারেশন 3s2 3p5, সেখানে কার্বন কিন্তু 2p, তাহলে অত ভালো বন্ডিং কিন্তু হবে না 2p আর 3pর মধ্যে। ব্রোমিন যদি বলো এখানে 4p, এখানে তুলনামূলক 2p, তাহলে এই যে দেওয়ার টেন্ডেন্সিটা মানে ব্রোমিন থেকে এখানে তুলনামূলক কম হবে, কারণ ব্রোমিনের অরবিটালের সাইজ আরও বড়। সেম সাইজ হলে ওভারল্যাপটা ভালো হয়, তখন দিতে সুবিধা হবে। সেই হিসাবে যদি দেখা হয় আর ইফেক্ট প্লাস আর ইফেক্ট সবথেকে ভালো কার হবে, ফ্লোরিনের, কারণ 2p ভালো মিল হয়ে যায়, ফ্লোরিন তারপর ক্লোরিন তারপর ব্রোমিন তারপর আয়োডিন। আর মাইনাস আই ইফেক্ট যদি দেখতে হয় তখন কার বেশি হবে, এটাও ফ্লোরিনেই যাবে অবশ্য, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এটা ইলেকট্রোনেগেটিভিটি দেখা হয় ক্ষেত্রে। তো হ্যালোজেন যেগুলো আছে হ্যালোজেনগুলোর ক্ষেত্রে মেনলি বলতে খেয়াল রাখবে, আমি একটা পয়েন্ট এখানে ক্লিয়ার করে দিই, অনেকের কনফিউশন হয় এটা। যখন অ্যাসিডিক নেচার দেখি তখন হ্যালোজেনগুলোর মাইনাস আই ইফেক্টটা বেশি প্রিডোমিনেন্ট। কখন দেখছি প্রিডোমিনেন্ট, যখন অ্যাসিডিক নেচার দেখি, এটা ভুল অনেকে করে, প্রিডোমিনেন্ট। কিন্তু যখন কোনো ইলেকট্রোফাইল আসবে রিঙে যদি কোনো ইলেকট্রোফাইল আসে, তখন যদি কোনো হ্যালোজেন থাকে আর কি, তখন কিন্তু ইলেকট্রোফাইলটার তখন মাইনাস আই দেখে লাভ নাই, ওই হ্যালোজেনগুলো কী করে অর্থোপ্যারায় নেগেটিভ করে, তখন ওই অর্থোপ্যারায় তখন ঢুকবে। তখন এটা দেখা হয় নাই যে হ্যালোজেনের মাইনাস আই বেশি আছে, সামনেটা বেশি ঢুকবে নাই, বা তারপরটা তুলনামূলক সেই মাইনাস আই যেমন বলছিলাম ডিস্টেন্স ফ্যাক্টর, সেটা কিন্তু এখানে ফলো করেনি, এখানে প্লাস আরের গল্প অনুযায়ী ওটা ফিল আপ করে। হ্যালোজেনগুলো এখানে প্লাস আর দেখা যায় ইলেকট্রোফাইল যখন ঢুকে বেঞ্জিন রিংয়ে, কিন্তু অ্যাসিডিক নেচার দেখার সময় কিন্তু মাইনাস আইটা প্রিডোমিনেন্ট, এটা খেয়াল রাখবে একবার, ভুল করেছে অনেকে।
চলো যেটা আছে এখানে, যদি রিলিজিং গ্রুপ থাকে বেঞ্জিনিংয়ে তাহলে এই গ্রুপটা দেওয়ার কারণে কি হবে, এই বেঞ্জিনিং এখান থেকে দিবে, দেওয়ার কারণে অর্থোপ্যারা এই যে নেগেটিভ চার্জ আসবে, অর্থোপ্যারায় নেগেটিভ চার্জ আসে, কিন্তু উইথড্রয়িং গ্রুপ কী হয় বেঞ্জিনিং থেকে টানে তখন অর্থোপ্যারায় পজিটিভ চার্জ আসে। রেজোনেন্সটা করে ঘুরাতে পারো, ঘোরালে এটাই পাবে আর কি। রিলিজিং গ্রুপ থাকলে অর্থোপ্যারায় নেগেটিভ হবে, কিন্তু উইথড্রয়িং গ্রুপ থাকলে অর্থোপ্যারায় পজিটিভ চার্জ আসবে। খেয়াল রাখা, পরবর্তীতে কাজে লাগবে। নেক্সট যেটা আসছে ধরো আমাদের বাবু, হিয়ার ডিস্টেন্স ডাজ নট ম্যাটার। যেখানে ইন্ডাকটিভ এর ক্ষেত্রে ডিস্টেন্সটা ম্যাটার করেছিল, ওই ক্ষেত্রে কোনো ডিস্টেন্স ম্যাটার কিন্তু করবে না। এখানে সামনে নেগেটিভ হলে যা গুরুত্ব, দূরেও তাই গুরুত্ব, কারণ এখানে পুরোপুরিভাবে দেওয়ার গল্প চলছে। অর্থোপ্যারায় যে নেগেটিভিটা এসছে আর কি। হিয়ার ডিস্টেন্স ডাজ নট ম্যাটার, হিয়ার ডিস্টেন্স ইজ আ ফ্যাক্টর। ঠিক আছে, নেক্সট আসা যাক, সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন ও মেনলি দেখা যায় কোনখানে, ও মেনলি তিনটে জায়গায় দেখায়। ধরো কার্বনের পাশের কার্বন, এখানে কার্বোক্যাটায়ন আছে, এখানে তিনটে হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে। যেহেতু কার্বোক্যাটায়ন তাহলে এটা sp2 হবে, sp2 হওয়ার জন্য এটা কী হবে, প্লেনার হবে। আর একটা ভ্যাকেন্ট কিন্তু পিজেড এখানে প্রেজেন্ট থাকবে। তো ভ্যাকেন্ট পিজেডটা কী করবে, এইখানে কার্বন কার্বন বন্ড যখন রোটেট করবে, রোটেট করতে করতে যখন হাইড্রোজেনের সঙ্গে প্যারালালে চলে আসবে, তখন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন পেয়ারটা ও কিন্তু নেওয়ার চেষ্টা করবে। তো ও নিবে, নিলে কী হবে, ওর ঘাটতি ফিল আপ হবে। কার্বন হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এখানে H প্লাসটা কিছুক্ষণ ঘুরে বেড়াবে। সিমিলারলি এই হাইড্রোজেন যখন প্যারালাল আসছে, সিমিলারলি পরের একটা হাইড্রোজেন সেও প্যারালাল আসতে পারে, তারপর আরেকটা হাইড্রোজেন সেও প্যারালাল আসতে পারে। এই করে করে যতগুলো হাইড্রোজেন আছে প্রত্যেকটা হাইড্রোজেন ব্রেক করে করে ওর সময় বন্ডে আসতে পারে। তারপর তিনটা এইভাবে ও হাইব্রিডেশন, এই তিনটা হাইপার কনজুগেশন হাইড্রোজেন পাওয়া যাবে। আর এই জন্য যেটা ক্রাইটেরিয়া বলা হয় হাইপার কনজুগেশন, সেটা ক্রাইটেরিয়াটা কি, যে কার্বন সঙ্গে আছে সেই কার্বনটা যেন একটা, যে কার্বোক্যাটায়নের কথা বলছি sp2, পাশের কার্বনটা অবশ্যই যেন sp3 হয়। sp2 হলে সহজে ছাড়বে না, দেখুন আর একটা কার্বন sp2 হবে, পাশের কার্বন যেটা আলফা কার্বন বলছি, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, আর আলফা কার্বনটা sp3 হতে হবে অবশ্যই। সিমিলার গল্প কার্বোক্যাটায়নের মতো যেটা পারে সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল পারে। ফ্রি রেডিক্যাল কীভাবে পারে, একইভাবে, কারণ কার্বোক্যাটায়নের যেরকম হয় স্ট্রাকচার, ফ্রি রেডিক্যালও সেম হয়, ডিফারেন্স শুধু এইটুকুই, ওইখানে ভ্যাকেন্ট থাকে, এখানে ভ্যাকেন্ট থাকে না, একটা অড ইলেকট্রন প্রেজেন্ট থাকে, বাকি ইলেকট্রন প্লেনে আছে। তো ও কী করবে, বন্ডের ইলেকট্রন পেয়ারটা হোমোলাইটিক্যালি ও ব্রেক করবে, এই একটা বন্ডে গেল। তো ওই ক্ষেত্রে পুরো ইলেকট্রন পেয়ার টেনে নিয়েছিল, এখানে পুরো ইলেকট্রন পেয়ারটা টানবে না, একটা হাইড্রোজেন এখানে ফ্রি রেডিক্যালে ঘুরে বেড়াবে, এখানে ডবল বন্ড হবে CH, এইখানে হাইড্রোজেনটা ফ্রি রেডিক্যালে ঘুরে বেড়াবে, ওই ক্ষেত্রে হাইড্রোজেনটা প্লাস হয়ে ঘুরে বেড়াবে, এই ক্ষেত্রে হাইড্রোজেনটা H ফ্রি রেডিক্যালে ঘুরে বেড়াবে। আরেকটা পারে সেটা হচ্ছে অ্যালকিন, C ডবল বন্ড C, ধরো এখানে কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে CH3 যা লিখলাম। বন্ড ইলেকট্রন পেয়ারটা কোনো কারণে যদি সরে যায় এর মাথায়, তখন হবে কি, C সিঙ্গেল বন্ড নেগেটিভ হবে, এটা এই আছে এই আছে, এই তখন কার্বোক্যাটায়ন হবে। তো কার্বোক্যাটায়ন আমরা পেয়ে গেছি এইভাবে। কার্বোক্যাটায়নটা যখন পেয়ে যাচ্ছি তখন বন্ডের ইলেকট্রন পেয়ারটা এখান থেকেও টানবে, একই জিনিস, কার্বোক্যাটায়নের সেম গল্প ফিরে আসবে। মানে ব্যাপারটা সেম দাঁড়ালো, ডবল বন্ডের যে কার্বনটা আছে তার পাশের কার্বনে যতগুলো হাইড্রোজেন থাকবে ওটা হাইপার কনজুগেশন ঢুকবে। ডবল বন্ডের পাশের কার্বনের যতগুলো হাইড্রোজেন থাকবে সেগুলো আর কি, ডবল বন্ডেড কার্বনের ইনভলভ এখানে থাকবে না। স্টেবিলিটি যেটা আছে দেখো এই ক্ষেত্রে, স্টেবিলিটি যেটা ওরা দেওয়া আছে
কার্বোক্যাটায়ন হিসেবে। এখানে CH3 আছে কার্বোক্যাটায়ন, তাহলে 9টা হাইপারকনিক স্ট্রাকচার। CH3 6টা হাইপারকনিক স্ট্রাকচার। CH3 3টে হাইপারকনিক স্ট্রাকচার। CH3 এক্ষেত্রে 0 হাইপারকনিক স্ট্রাকচার। ঠিক আছে, যদি ফ্রি রেডিক্যাল স্টেবিলিটি দেখতে যাও, কার্বোক্যাটায়ন এই যে এখানে দেখানো আছে হালকা করে, এটা যদি ফ্রি রেডিক্যাল স্টেবিলিটি দেখতে যাও, CH3 ফ্রি রেডিক্যাল 9টা হাইপারকনিক স্ট্রাকচার হবে, এর 6টা হাইপারকনিক স্ট্রাকচার হবে। ফ্রি রেডিক্যালের পাশের কার্বন যেটা আলফা কার্বন আছে, এখানে 3টে হাইপারকনিক স্ট্রাকচার হবে, এখানে 0 হাইপারকনিক স্ট্রাকচার হবে। যদি অ্যালকিনের কেস দেখতে যাও, এখানে অ্যালকিনে লক্ষ্য করো, সি ডাবল বন্ড সি আছে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এখানে একটা CH3, এক্ষেত্রে দুটো CH3। তো হাইপারকনিক স্ট্রাকচার যদি কাউন্ট করা হয়, মনে করো আমরা কাউন্ট যদি করি তাহলে এরকম পাবো, যেটা প্রথমটা আছে সেটা 0 হাইপারকনিক স্ট্রাকচার, কারণ ডবল বন্ডের পাশের কার্বনে কোনো হাইড্রোজেন নাই, পাশে তো কার্বনই নেই, 0 হাইপারকনিক স্ট্রাকচার। এটা 3টে হাইপারকনিক স্ট্রাকচার। এখানে কটা? 6টা হাইপারকনিক স্ট্রাকচার। এটা তো কিন্তু ট্রান্সে আছে, আগেরটা এটা ছিল, এটা ট্রান্সে আছে, ট্রান্সে থাকলে এটা 6টাই হাইপারকনিক স্ট্রাকচার হবে। তারপরে যেটা আছে, এটা একটা কার্বনে দুটো CH3 আছে, দেখো একটা কার্বনে দুটো CH3 আছে, এখানেও 6টাই হাইপারকনিক স্ট্রাকচার হচ্ছে। আবার এখানে CH3 9টা হাইপারকনিক স্ট্রাকচার, এটা 12টা হাইপারকনিক স্ট্রাকচার। হাইপারকনিক স্ট্রাকচারের সংখ্যা যত বাড়বে স্টেবিলিটি বাড়বে, এটা তো না হয় বোঝা গেল। কিন্তু এই কেসটার কী হবে, যে কেসটাতে আমাদের হয়ে গেছে কি 6টা হাইপারকনিক স্ট্রাকচার এখানেও আছে, এইখানেও আছে, আর এখানেও আছে। তো এই কেসটা দেখা যাক একবার, এই স্টেবিলিটি যেটা হয়। ধরো সি ডাবল বন্ড সি যেটা আছে, CH3 হাইড্রোজেন হাইড্রোজেন, এটা 6টা হাইপারকনিক স্ট্রাকচার। এর থেকে ট্রান্সের স্টেবিলিটি বেশি হবে, কারণ সেখানে ভিড়টা কম থাকে, স্টেরিক ইন্ডেন্স কম হয়। তো এই ক্ষেত্রে এর থেকে স্টেবিলিটি অবশ্যই বেশি, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু এর থেকে রেখে দিলাম তো, সরি, এটা CH3 সিসের থেকে ট্রান্সটার স্টেবিলিটি অবশ্যই বেশি, এটা বুঝতে পারছি। কিন্তু তারপর যেটা যাবে, মনে করো বলা হচ্ছে কি সি ডাবল বন্ড সি আছে, একটা কার্বনে যদি দুটো CH3 থাকে, তার স্টেবিলিটিটা সিসের বা ট্রান্সের থেকেও কিন্তু বেশি। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, ধরো সি ডাবল বন্ড সি আছে, আমি একটা ট্রান্সেই নিচ্ছি, মনে করো CH3 হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে সি ডাবল বন্ড সি আছে, CH3 হাইড্রোজেন হাইড্রোজেন। যদি বন্ডের ইলেকট্রন পেয়ারটা হাইপার কনজাংশন করার জন্য আমি এদিকে সরাই, মনে করি এর ক্ষেত্রে হবে কি সি সিঙ্গেল বন্ড সি নেগেটিভ হবে, এটা হবে পজিটিভ, এটা হবে কি CH3, এটা হবে কি হাইড্রোজেন। এখানে কি আছে CH3, এখানে কি আছে হাইড্রোজেনটা। তো এই ক্ষেত্রে যে নেগেটিভ চার্জটা কী রয়েছে, এখানে CH3 কিন্তু প্লাস আই দিয়ে ঠেলছে, যদি প্লাস আই দিয়ে ঠেলে তাহলে ওর যে স্টেবিলিটি সেটা তো কমে যাবে। কিন্তু এই ক্ষেত্রে কী হবে, সি যেটা হয়ে আছে আর কি, যদি বন্ডের ইলেকট্রন পেয়ারটা এদিকে নেগেটিভ আসে, এখানে পজিটিভ হবে। এখানে এই নেগেটিভ চার্জকে ছোটো হাইপারকনজাংশন এই ক্ষেত্রেও হবে, এক্ষেত্রেও হবে, কিন্তু এক্ষেত্রে নেগেটিভ চার্জটাকে আনস্টেবল করার মতো কোনো প্লাস আই এফেক্টিং গ্রুপ নাই, যেটাতে এই ক্ষেত্রে প্লাস আই এফেক্টিং গ্রুপ ছিল CH3-তে। তাহলে এখানে স্টেবিলিটি তুলনামূলক কমে যাচ্ছে, এখানে প্লাস আই এফেক্ট গ্রুপ নেগেটিভ চার্জের উপরে না থাকার কারণে স্টেবিলিটি তুলনামূলক বেশি থাকবে। ওই জন্যে যদি একটা কার্বন দুটো CH থাকে, তার স্টেবিলিটি বেশি দেন ট্রান্স, আর ট্রান্সটা বা CH থেকে বেশি। তো এই হচ্ছে ওটা রাখি দেওয়া আছে। বাদ বাকি এখানে দেখো আর জিনিস, এইটা বেঞ্জিনিংয়ের মাথায় CH3 আছে, এও কিন্তু হাইপার কনজাংশন দেখাবে, কারণ স্টেটমেন্ট সেম, যেহেতু এটা বেঞ্জিনিং আছে, তার মানে ডবল বন্ডের পাশের কার্বন আলফা কার্বন হয়ে গেছে, আলফা কার্বনের 3টে হাইড্রোজেন আছে, তো এটাও কিন্তু হাইপার কনজাংশন দেখাবে। পাশেরটা আছে CH2 CH3 ডবল বন্ডেড কার্বন, এটা
তার পাশে কার্বন আলফা কার্বন দুটো হাইড্রোজেন আছে, তো দুটো হাইপারকনিক স্ট্রাকচার। CH3 এখানে দুটো একটা হাইড্রোজেন আছে, তাহলে একটা হাইপারকনিক স্ট্রাকচার। আর এই কার্বনটাতে নো হাইপারকনিক স্ট্রাকচার, কারণ ডবল বন্ডের পাশে কার্বন যেটা আলফা কার্বন সেখানে কোনো হাইড্রোজেন নাই। তো স্টেবিলিটি দেখতে গেলে কি জানি, যার হাইপারকনিক স্ট্রাকচার সংখ্যাটা বেশি তার স্টেবিলিটিও বেশি। সেই হিসাবে এক্ষেত্রে 3টে হাইপারকনিক স্ট্রাকচার হবে, স্টেবিলিটি সবথেকে বেশি, দেন দুটো হাইপারকনিক স্ট্রাকচার, দেন একটা, আর দেন 0 আর কি। এটা অনেকে ভুল করে আসে, অনেকে ভাবে যেটা সেটা এরকম করে দেয় প্রবলেমটা। ধরো এখানে CH2+ আছে, এখানে CH3 দেওয়া হলো, তারপরে পাশে একটা পিকচার এঁকে দেওয়া হলো, আমি বলছি CH2+ আছে মনে করো, এখানে CH3 আছে, CH2+ আছে, এখানে CH3 করে দিয়ে হলো মনে করো। এবার অনেক ভাবে যেটা এই ক্ষেত্রে এই তো ভালো ঠেলবে, প্লাস ইফেক্ট ভালো আছে, ও স্টেবিলিটি বোধ সব থেকে বেশি হবে দেন এটা, কিন্তু সেটা নয়। এই ক্ষেত্রে কী হয়েছে, হাইপার কনজুগেশনের গুরুত্ব ইনডাক্টিভ ইফেক্টের থেকেও বেশি, সেই জন্য এখানে 3টে হাইপারকনিক স্ট্রাকচার হবে এই ক্ষেত্রে, যেহেতু 0 হাইপারকনিক স্ট্রাকচার, কারণ ডবল বন্ডে দেখা অবস্থা এটা, পাশের কার্বন এটা, এখানে কোনো হাইড্রোজেনই নাই। এই কার্বনটা হাইড্রোজেন না থাকে, যদি কারণ হাইড্রোজেন না থাকে মনে করো, কোনো হাইপারকনিক দেখাবে না, তো নো হাইপার কনজুগেট স্ট্রাকচার। তো স্টেবিলিটি কার বেশি হয়, যার 3টে হাইপারকনিক স্ট্রাকচার হবে তার স্টেবিলিটি বেশি, তার ওটা বেশি হবে দেন এটা। ঠিক আছে, এই কেস। হাইপার কনজুগেশন সম্পর্কে আর দুটো জিনিস হচ্ছে এটা, হাইপার কনজুগেশনটা যদি কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকে সেটা সবথেকে ভালো হবে, দেন যদি কার্বনের সঙ্গে ডয়টেরিয়াম থাকে বা কার্বনের সঙ্গে ট্রিটিয়াম থাকে তার থেকেও। তো হাইড্রোজেন হলে বন্ড ইজিলি ব্রেক হবে, ডয়টেরিয়াম বন্ডটা তুলনামূলক উইক, স্ট্রং, বন্ড ইজিলি ব্রেক হবে না, সিডির ক্ষেত্রে বন্ডটা আরোই খারাপভাবে ব্রেক হবে, মানে ব্রেক হতে চাইবে না আর কি। সেই জন্য সবথেকে ভালো অর্ডার হবে CH, তারপর CD, তারপর CT। স্টেবিলিটি অফ সিস যেটা বলছিলাম ওটা এখানে লিখে আছে। আর একটা জিনিস, হাইপার কনজুগেশনের অনেকগুলো নাম আছে, নামগুলো জানতে হবে। একটা হচ্ছে নো বন্ড রেজোনেন্স, বেকারনাথন ইফেক্ট, এর নামগুলো সব দেওয়া আছে দেখো। হাইপার কনজুগেশন যেটা আছে, হাইপার কনজুগেশন, বেকারনাথন ইফেক্ট, নো বন্ড রেজোনেন্স, তিনটে নাম তো খেয়াল রাখবে। আর এখানে হাইপার কনজুগেশন শোজ হোয়েন আলফা হাইড্রোজেন প্রেজেন্ট যদি থাকে, আর সেটা যদি sp3 থাকে, স্টেটমেন্টগুলো খেয়াল রাখবে, স্টেটমেন্টগুলো। আর সেরকম কিছু নয়। চলো নেক্সট এদিকে আসা যাক, যেটা অর্থ ইফেক্ট। তো অর্থ ইফেক্ট যেটা আছে আমাদের, অর্থ ইফেক্ট বলতে অর্থ পজিশনের গ্রুপ থাকার কারণে যে ইফেক্টটা শো করবে সেটা হচ্ছে অর্থ ইফেক্ট। তো ধরো এখানে যে কোনো গ্রুপেই নাও তুমি, সিডব্লিউসি নিচ্ছি না, এটা এরকম করে দেওয়া হলো। ধরো এই ক্ষেত্রে এরকমভাবে কোনো একটা গ্রুপ আছে ওয়াই টাইপের আর কি, মেনলি ওয়াই টাইপের যখন এনে হয়ে যাবে তখন এই জায়গায় অর্থতে যদি কোনো গ্রুপ থেকে যায় তখন স্টেরিক হিন্ডেন্স তৈরি হয়ে যায়। স্টেরিক হিন্ডেন্স তৈরি হয়ে গেলে কি হবে, এইখানে ভিড় থাকার কারণে তখন এই গ্রুপটা আর প্লেনে থাকবে না, ও প্লেন থেকে উপরে উঠে যাবে। তো যখন প্লেন থেকে উপরে উঠে যাবে মনে করো, তখন দুটো কেস হবে। একটা হচ্ছে রেজোনেন্সটা নষ্ট হয়ে যাবে, কারণ রেজোনেন্স কখন হবে, যদি প্যারালালি থাকে তবে না রেজোনেন্স হবে, তখন এ আর এ প্যারালাল থাকবে না, এ তখন অ্যাবাভ দ্য প্লেন হয়ে যাবে, আর অ্যাবাভ দ্য প্লেনের সাথে প্লেনের কোনো এখানে এই বন্ডটি আর ঘটবে না। এটা হচ্ছে একরকমের, যেখানে স্টেরিক হিন্ডেন্সটার কারণে প্লেন থেকে উপরে উঠে গেছে, এটা হচ্ছে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। এর নাম স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। কী জন্য বলছি, কারণ রেজোনেন্স যেটা চলছিল সেটা এখানে আটকে যাচ্ছে, সেজন্য বলে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। তো স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্সের কারণে কী হয়,
ধরো যদি সি ডবল এইচ গ্রুপ থাকে, এটা দেখো অর্থোপেডের একটা ভাগ হচ্ছে এসআইআর, যেটা এখন আমরা বলছি। এসআইআর কি দেখছি, বেঞ্জিনের মাথায় সি ডবল বন্ড ওইচ আছে, সরি এটা ইয়ারের নোটটা তো ঠিক করা হয়েছিল অবশ্য, যাই হোক। যদি এখানে দেখি আর কি বেঞ্জিন রিং আছে মনে করো, এখানে বেঞ্জিন রিংয়ে সঙ্গে সি ডবল লেগে আছে, এখানে যা এসি রিংয়ে যা শো করবে তার তুলনায় যদি অর্থ পজিশনে কোনো গ্রুপ চলে আসে তখন এসি নেচার ও আরও ভালো শো করবে। তার কারণটা কি, সি ডবল এইচ গ্রুপটা যখন থেকে যাচ্ছে তখন এই গ্রুপটা থাকার কারণে স্টেরিক ইনহিবিশন তৈরি হয়ে যাচ্ছে, ও তখন প্লেন থেকে উপরে উঠে যাচ্ছে। প্লেন থেকে যখন উপরে উঠে যাবে তখন কিন্তু ওর যে রেজোনেন্সে ইনভলভ ছিল সেই রেজোনেন্স ইনভলভটা কেটে যাবে, এসআইআর হচ্ছে যেটা স্টেরিক ইনহিবিশন রেজোনেন্স, এসিডিক নেচারটা বেড়ে যাবে। তো সি ডবল এইচের ক্ষেত্রে অর্থোপেডের কারণে এসিডিক নেচার বেড়ে যায়। আর কিছু আছে NCH3 আছে, CH3 এখানে যেটা আছে দেখো, এই ক্ষেত্রেও নাইট্রোজেন আগে কী হচ্ছিল, অন্য কাউকে সহজে দিতে পাচ্ছিল না। তার কারণ কি, ও রেজোনেন্সে ইনভলভ ছিল লোন পেয়ারটা, তাহলে বেসিক নেচার NCH3 কম ছিল। কিন্তু যখনই অর্থ পজিশনে কোনো গ্রুপ চলে আসছে তখন কি হচ্ছে, ও প্লেন থেকে উপরে উঠে যাবে, তখন এই ইলেকট্রন পেয়ারটা আর রেজোনেন্সে ঢুকবে না, ওটা অ্যাভেলেবেল হয়ে যাবে ডোনেট করার জন্য। তো এই লোন পেয়ারটা অ্যাভেলেবেল থাকছে, সহজে কাউকে দিতে পারবে, আর কাউকে দিতে পারবে মানে বেশ, তো বেসিক নেচার ওর এই ক্ষেত্রে বেশি হবে। সি ডবল এইচের কেসটা আর এই দুটো কেস অন্তত অর্থোপেড এসআইআরের মধ্যে খেয়াল রাখবে আর কি, এই জোরটা খেয়াল হলেও কাজ হয়ে যাবে। আরেকটা হয় এসআইপিটা কি হয়, স্টেরিক ইনহিবিশন অফ প্রোটোনেশন। ওটা কি, স্টেরিক ইনহিবিশন প্রোটোনেশন হচ্ছে প্রোটোনেশন যেটা ঘটছিল আগে সেটা আটকে যাবে আর কি। ধরো NH2 যখন ছিল, যখন অর্থ পজিশনে কোনো গ্রুপ থাকেনি তখন লোন পেয়ারটাকে ঘিরে ও সহজে ধরো H+ দিতে পারছিল, আর NH2 ঘিরে অনেকজন H+ ছিল, তাহলে সহজে কাউকে দিতেও পারছিল, সহজে দিতে পারার জন্য বন্ডিংটা ভালো হচ্ছিল, হাইড্রেশন এনথালপিটাও বেশি ছিল, মানে বেসিক নেচার তুলনামূলক ভালো ছিল। কিন্তু অর্থ পজিশনে কোনো গ্রুপ চলে এলে কী হবে, ও কিছুটা জায়গা তো কাভার করে দেবে, যখন ও জায়গাটা কাভার করে দিচ্ছে এতটা, অত পর্যন্ত আর H+ ঘিরতে পারছে না, তুলনামূলক হাইড্রেশনটা আগের তুলনায় কমে যাচ্ছে। হাইড্রেশন যদি কমে যায়, ও যেটা বেসিক নেচার সেটাও কমে যাবে, এই আর কি। তো এক্ষেত্রে কিন্তু এসআইপি এর কারণে NH2 যে গ্রুপটা আছে এই গ্রুপটা কিন্তু বেসিক নেচার, গ্রুপটা আছে এই গ্রুপটা কিন্তু বেসিক নেচার তুলনামূলক বেশি থাকে। যদি অর্থ পজিশনে কোনো গ্রুপ চলে আসে তারা বেসিক নেচার কমে যায় আর কি, এটা খেয়াল রাখবে এবার। এটা যে এসআইপি, তাহলে অর্থোপেডের আমরা দুভাগ ভাগ করছি, একটা যে এসআইআর আর একটা যে এসআইপি, ঠিক আছে। তার মধ্যে যে জোড়গুলো বললাম সেই জোড়গুলো খেয়াল রাখবে, এগুলো যতগুলো ছিল এফেক্ট, সেই এফেক্টগুলো সম্পর্কে বলা হলো। নেক্সট আসা যাক যেটা, সেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে এটি, বেশ কাজেরও বটে। এটা কোন গ্রুপ কি এফেক্ট দেখায় সেটা আমাদের জানতে হবে। চলো দেখা যাক, যেখানে NH2 গ্রুপটা আছে মনে করো, প্লাস আই আর মাইনাসের মধ্যে কী দেখায়, প্লাস আর মাইনাসের মধ্যে কী দেখায় আমরা দেখবো, তাই তো। প্লাস আই বা মাইনাস আই এটা ডিপেন্ড করে মেনলি কার উপর ডিপেন্ড করে, ওটা ডিপেন্ড করে ইলেকট্রন নেগেটিভিটির উপরে, ডিপেন্ডস অন ইলেকট্রন নেগেটিভিটি। সেখানে প্লাস আর বা মাইনাস আর ডিপেন্ড করে কার উপরে, ইলেকট্রন অ্যাভেলেবিলিটির উপরে, অ্যাভেলেবেল ইলেকট্রন আছে কি নাই। আর যদি না থাকে নেওয়ার চেষ্টা করবে, নিতে তখনই পারবে, ওই যে কেসটা বলছিলাম, ভ্যাকেন্ট যদি অরবিটাল থাকে তখনই পারবে, বা যদি কাউকে সরাতে পারে তখনই পারবে, তখনও মাইনাস আর দেখাবে। তো চলো NH2 গ্রুপটা, NH2 গ্রুপটা কী হয়েছে, ধরে নাও এখানে বেঞ্জিন রিংয়ের সঙ্গে লেগে আছে বা কোনো কনজুগেশনের সাথে,
এখানে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে কিন্তু বেশি, যেহেতু কার্বনের থেকে ইলেকট্রোনেগেটিভ বেশি, সেই জন্য কী হবে, মাইনাস আই হবে। আবার নাইট্রোজেন যেহেতু লোন পেয়ার আছে, লোন পেয়ারটা বেঞ্জিন নিয়ে আসবে, এনও দেখাবে কি প্লাস আর। NO2 যদি হয় এক্ষেত্রে, সেক্ষেত্রে NO2 দেখাবে কি মাইনাস আই, কারণ ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের কার্বনের থেকে বেশি আছে। আবার নাইট্রোজেনের কোনো লোন পেয়ার কিন্তু নাই, তাহলে প্লাস আর দেখানোর কোনো গল্পও নাই। ওই যেটা দেখাবে সেটা হচ্ছে মাইনাস আর দেখাবে। মাইনাস আরটা কী জন্য দেখাবে, কারণ NO2 যদি স্ট্রাকচার হয় N ডবল বন্ড ও কোডেন্ট বন্ড ও মনে করো, একটু জুম করে নিই, ঠিক আছে। ধরো বেঞ্জিন থেকে যদি নেয় ওটা N ডবল বন্ড ওকে সরাতে পারছে, ওই যে বললাম যদি কাউকে সরাতে পারে তাহলে ও নেবে, তো যেহেতু সরাতে পারে ওই জন্য মাইনাস আর দেয়। OH গ্রুপটা অক্সিজেন লোড আছে, তাই জন্য প্লাস আর। আর ইলেকট্রন নেগেটিভিটি যেহেতু কার্বনের থেকে বেশি, তাই জন্য মাইনাস আই। তাহলে ইলেকট্রন নেগেটিভিটি দেখলেই প্লাস আই মাইনাস আই বলা যাবে, ওটা কোনো বেশি ব্যাপার নয়। প্লাস আর মাইনাস আরটা বরঞ্চ একটু ঠিকঠাক করে আমাদের দেখতে হবে। ইলেকট্রন নেগেটিভিটি দেখো সি ডবল যে গ্রুপটা, ও মাইনাস আই দেখাবে, আর এটা মাইনাস আর দেখাবে। সি ডবলের যে গ্রুপটা, এটা মাইনাস আই দেখাবে, মাইনাস আরও দেখাবে। যদি মাইনাস আর কি জন্য দেখাবে, কারণ বেঞ্জিন থেকে যদি ইলেকট্রন পেয়ার নেয় ওটা কাউ সরাতে পারছে, তো CHO গ্রুপ কিন্তু মাইনাস আর দেখায়, এগুলো খেয়াল রাখবে একটু। সি ডবলের যে গ্রুপটা, এটাও কাউকে সরাতে পাবে, যদি সরাতে যেতে পারছে তাহলে ও কী করবে, ও মাইনাস আর দেখাবে। এখানে ইলেকট্রন সরাতে পারছে তাহলে মাইনাস আর দেখাবো। ওর যে গ্রুপটা, এ কিন্তু প্লাস আই দেখাবে, সরি মাইনাস আই দেখাবে, ইলেকট্রনেরই অক্সিজেনে বেশি। আর এখানে যদি অক্সিজেন লোন পেয়ার আছে ও কিন্তু প্লাস আর দেখাবে। OCC যেটা আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকার জন্য প্লাস আর দেখাবে, আর মাইনাস আই দেখাবে কারণ ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ও মাইনাসটা লক্ষ্য করো, ও মাইনাসের যে একটু বললাম ইলেকট্রন নেগেটিভিটি অক্সিজেনের অবশ্যই বেশি আছে, কিন্তু হয়েছে কি অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে, যেহেতু অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে সেই জন্য কী করবে, বন্ডের ইলেকট্রন পেয়ারটাকে এখান থেকে রিপালশন করবে, সেই জন্য কী হবে প্লাস আই দেখাবে, তার মানে ও দেবে প্লাস আই। ওই জন্যে ও দেখেই ওটা মাইনাস আই করে দিও না, কারণ অক্সিজেন ইলেকট্রন নেগেটিভিটি থাকলেও মাথায় যেহেতু নেগেটিভ আছে তাই জন্য ও কিন্তু প্লাস আই দেখাবে। আর যেহেতু নেগেটিভ চার্জ আছে লোন পেতে থাকবে, বুঝতেই পারছো, তাহলে প্লাস আর হবে। CO মাইনাস, এখানে কার্বন বেঞ্জিন যেটা আছে আর কি, বন্ডের থেকে ইলেকট্রন পেয়ার টানবে, এটা মাইনাস আর হবে, নিতে পারছে যেহেতু, আর প্লাস আই দেখাবে ওই যে মাথায় বললাম নেগেটিভ আছে। লক্ষ্য করো COOH গ্রুপটা কিন্তু মাইনাস, হ্যাঁ COOH গ্রুপটা কিন্তু মাইনাস আই, যেখানে COO মাইনাস গ্রুপটা কি প্লাস আই, কারণ মাথায় নেগেটিভ আছে বলে। OH গ্রুপটা কিন্তু মাইনাস আই, সেখানে O মাইনাস গ্রুপটা কিন্তু প্লাস আই, এগুলো একটু দেখার আছে। নেক্সট এটা আছে SO3, SO3 গ্রুপটা বুঝতেই পারছো, ও কী হয়েছে, সালফার ইলেকট্রনের অবশ্যই বেশি আছে, মাইনাস আই। আবার রেজোনেন্স দেখাবে কারণ সরাতে পারছে কাউকে। SO3 যে স্ট্রাকচার যদি আমরা দেখা হয়, মনে করো S ডবল বন্ড OH, যেহেতু কাউকে সরাতে পারবে নিলে তো সরাবে, তো মাইনাস আর দেখাবে। এখানে হ্যালোজেনগুলোর মধ্যে ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, ও মাইনাস আই দেখাবে কারণ ইলেকট্রোনেগেটিভিটি অবশ্যই বেশি, কিন্তু আয়োডিন এইসব কেসগুলো প্লাস আর দেখাবে কারণ লোন পেয়ার থাকে বলে। আর জেনারেলি প্লাস আরটাই গুরুত্ব দেওয়া হয়, মাইনাস আরও দেখায়, না দেখার নয়। যদি কোনো দিন মানে জিজ্ঞাসা করে খুব বেশি করে, তাহলে কিন্তু মাইনাস আরও দেখাবে, কারণ কি ওদের ভ্যাকেন্ট অরবিটাল থাকে। ক্লোরিনে যদি তুমি দেখো ভ্যাকেন্ট তো 3D থাকে, ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রে 3D থাকবে, এই 4D 5D এগুলো থাকবে ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রে। তো যেহেতু ভ্যাকেন্ট অরবিটাল থেকে মাইনাস আর দেখাবে, কিন্তু এটার একবারই গুরুত্ব নাই, এক্ষেত্রে প্লাস আরের গুরুত্ব অনেক বেশি, কারণ লোন পেয়ার থাকে। আর অ্যাসিডিক নেচার দেখার সময় আমরা মাইনাস আই দেখি, এটা আবারও বলছি, কিন্তু ভুলটা অনেকে করেছে, আর ভুল যেন না হয়, আর ভুল জায়গা নাই, না হলে পরীক্ষা হলে গিয়ে ভুল হবে, বাস হয়ে গেল গিয়া, ঠিক আছে। NH3 প্লাস যেটা আছে এই গ্রুপটা লক্ষ্য করো, NH3 প্লাস গ্রুপটার অবস্থাটা বলি। NH3 প্লাস যে গ্রুপটা, দেখো NH3 গ্রুপ প্লাসটা ইলেকট্রন নেগেটিভিটি নাইট্রোজেন অবশ্যই বেশি, তাই জন্য মাইনাস আই দেখাবে, কিন্তু আর এর মধ্যেও কি দেখাবে, ও যদি দেখা হয় লোন পেয়ারের গল্প মনে করো,
ধরো বেঞ্জিনের মাথায় NH2 আছে, যখন বেঞ্জিনের মাথায় NH2 থাকবে, ওর মাথায় কিন্তু লোন পেয়ার ছিল তখন, তো লোন পেয়ারটাও বেঞ্জিনে দিচ্ছিল। কিন্তু যখনই NH3 প্লাস হচ্ছে, তার মানে কি NH লোন পেয়ার যেটা আছে, লোন পেয়ারটাও H প্লাসকে কোঅর্ডিনেট বন্ড করে দিয়ে দিয়েছে, সেই জন্য কী হবে, ওর কাছে লোন পেয়ারটার অ্যাভেলেবেল থাকবে না। NH3 প্লাসে নাইট্রোজেন কোনো লোন পেয়ার অ্যাভেলেবেল নাই, তার মানে ও যেটা প্লাস আর দেখাচ্ছিল, এখন কিন্তু NH3 প্লাস কোনো প্লাস আর এফেক্টও দেখাবে না। তাহলে দেখার যেটা সুযোগ আছে হচ্ছে -R, কিন্তু -R দেখা গেলে কী লাগে, ভ্যাকেন্ট অরবিটাল লাগে, যেটা নাইট্রোজেনের নাই, কারণ নাইট্রোজেনের কনফিগারেশন 2s2p3, সব তো কমপ্লিট অক্টেট হয়ে আছে নাইট্রোজেনটা, ভ্যাকেন্ট অরবিটালও নাই, সেই জন্য নাইট্রোজেনে কিন্তু প্লাস আরও দেখাবে নাই, আর -Rও কিন্তু দেখাবে নাই। আর যদি বলো কাউকে সরানোর গল্প, কাকে সরাবে, কারণ ডবল বন্ড কোনো তো নাই যে কাউকে সরাতে পারবে, হাইড্রোজেন তো সিঙ্গেল বন্ড, ওটা এমনিতে সরবে না, হয় বন্ডটা ব্রেক করে দিতে হবে তাহলে। ঠিক আছে, তাহলে NH3 প্লাসে কিন্তু প্লাস আরও নাই আর -Rও নাই। NR3 প্লাস একই জিনিস, ইলেকট্রোনেগেটিভিটি বেশি আছে, তাহলে -I, যেহেতু নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর প্লাস আর -Rএর মধ্যে কোনোটাই দেবে না, কারণ ওর ধরো এই যে গ্রুপটা, ওতে নাইট্রোজেনের মতোই অবস্থা, শুধুমাত্র NH ছিল, ওইগুলোতে H এর পরিবর্তে CH3 আছে। CH3 গ্রুপটা কিন্তু +I দেখায়, আর হাইপার কনজুগেশন দেখায় ওই যে CH3 বলছিলাম, জাস্ট লাইক প্লাস আর, এই জিনিসটা বলা যাক, ও হাইপার দেখাবে কিন্তু জাস্ট লাইক প্লাস আর কি। বেঞ্জিনের মাঝে যেমন CH3 থাকবে আর কি, হ্যাং করে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখো কি বলছিলাম, ভুলে গেলাম। কেটে গেছে কি, তোটা হ্যাং থেকে গেছে। না 1 ঘন্টা চলছে, 53 মিনিট। চলো নেক্সট যেটা দেখা যাক, CH3 যে গ্রুপটা বলছিলাম, CH3 গ্রুপটা কিন্তু হাইপার কনজুগেশন দেখায়, কীভাবে দেখায় সেটা বলছিলাম আর কি। বেঞ্জিনের মাঝে যদি CH3 থাকে, CH3 হাইপার কনজুগেশন কীভাবে দেখাবে, ডবল বন্ডের পাশের কার্বনে কীভাবে দেখাবে, তাহলে এখানে নেগেটিভ চার্জটা এদিকে আসবে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, পজিটিভ চার্জ আসবে এখানে, পজিটিভ চার্জ থাকা মানে ওইখানে ভ্যাকেন্ট একটা পিরিয়ড থাকবে, তো ভ্যাকেন্ট পিরিয়ডটা মনে করে এই জায়গাতে আছে, বন্ডের ইলেকট্রন পেয়ারটা এখান থেকেও টানবে, যেমন টানে, তাতে করে শেষ করলাম এদের কী পাবো, ডবল বন্ড CH, নেগেটিভ চার্জ এলো, এলো, এরপর এইখানে যাবে, এইখানে উঠবে, এইখানে নেগেটিভ চার্জ আসছে, এরপর এইখানে যাবে, মানে এরপর বাকিটা হবে রেজোনেন্সের মতোই। আর রেজোনেন্স করতে গেলে কী অবস্থা হয়েছে, এটা আর কি, মানে রেজোনেন্স যেমন হয় সেরকম হবে, অর্থোপ্যারাতে নেগেটিভ চার্জ আসবে, তার মানে এখানে CH3 যে গ্রুপটা, ও কিন্তু জাস্ট লাইক তাহলে এক্ষেত্রে কিন্তু বেঞ্জিনের মধ্যে CH3 জাস্ট লাইক প্লাস আর বলতে পারো, ওর মধ্যে কাজ করছে এটা।
ডবল বন্ড CH2 মাইনাস আই হয়ে আছে, এটা প্লাস আর বা মাইনাস আর দুটোই দেখাবে। হ্যাঁ, ফিনাইল রিং এইগুলো বলার আছে। দেখো ফিনাইল রিংটা লক্ষ্য করো, এখানে যেটা ফিনাইল রিং আছে এটা কিন্তু মাইনাস আই দেখাবে, ঠিক আছে, কারণ তিনটে ডবল বন্ড আছে। এটার দিকে প্লাস আর আর মাইনাস আরের মধ্যে ও কিন্তু দুটোই দেখাবে, প্লাস আরও দেখাবে মাইনাস আরও আছে, ডিপেন্ড করছে ও কোনখানে আছে তার উপরে। ধরো বেঞ্জিন রিংয়ের সাথে যদি OCH3 থাকে, অক্সিজেন লোন পেয়ারটা বেঞ্জিন রিংয়ে দিচ্ছে, তাহলে বেঞ্জিন রিং কী করছে এক্ষেত্রে ইলেকট্রন পেয়ারকে নিচ্ছে, তাহলে ও এখানে বেঞ্জিন রিংটা ক্ষেত্রে মাইনাস আরের মতো কাজ করছে, কারণ নিচ্ছে। আর যদি বেঞ্জিন রিংয়ের সঙ্গে মনে করো COCH3 থাকে, তখন কী হবে, বেঞ্জিন রিং থেকে দিচ্ছে, দিয়ে এখানে ওর ঘাটতি ফিল আপ করার চেষ্টা করছে, CO মাইনাস CH যা আছে, যেহেতু এখানে দিচ্ছে বেঞ্জিন রিংটা, তাহলে এ কী দেখাচ্ছে প্লাস আর। ফিনাইল রিংয়ের কিন্তু প্লাস আর মাইনাস আর দুটোই আছে, এটা একটু দেখবে, অন্য জায়গায় কনফিউশন তৈরি হয়, ও যখন যেখানে থাকে তখন সেরকম আচরণ করে। CH ডবল বন্ড CH2 মাইনাস আই আছে, আর যদি প্লাস আর মাইনাস আরের মধ্যেও দুটোই দেখাবে, একই জিনিস বেঞ্জিন রিং যেমন দেখাচ্ছিল সেই কী হয়ে দেখাবে। SH এর মাইনাস আই আছে, আবার প্লাস আর মাইনাস আরের মধ্যে দুটোই আছে, কারণ সালফার লোন পেয়ার আছে, আর মাইনাস আরের মধ্যেও মাইনাস আর দেখাবে কী জন্য, কারণ সালফারে ভ্যাকেন্ট অরবিটাল থাকে, ওইখানে নিতে পারে আর কি। NO যে গ্রুপটা, এই গ্রুপটা কিন্তু মাইনাস আই দেখাবে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেন অবশ্যই বেশি আছে, মাইনাস আই। আবার নাইট্রোজেন যদি লোন পেয়ার থাকে তার জন্য প্লাস আরও দেখাবে, ঠিক আছে। তারপর যে পাওয়ারগুলো আছে এফেক্টগুলো, সেগুলো অর্ডারটা দেওয়া আছে নিশ্চয়। এটা দেখো পাওয়ার অফ এফেক্টস, অর্থোপেড সবচেয়ে বেশি পাওয়ারফুল, তারপর ডেন্সিং রেজোনেন্স, ডেন্সিংটা বলে নি মনে হচ্ছে, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ ইফেক্ট, এগুলো আর কি। অর্থোপেড সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকে, তারপর ডেন্সিং রেজোনেন্স, তারপর রেজোনেন্স, হাইপার কনজুগেশন, তারপর ইন্ডাকটিভ ইফেক্ট। ডেন্সিং রেজোনেন্সের কেসটা তো বলা হয় না, ওই যে ছিল ওটা, হ্যাঁ ডেন্সিং রেজোনেন্স কেসটা এই যে মিস্টার রয়ে গেছিল এটা। এটা দেখো, ধরো এখানে 3 মিটার রিংয়ের মতো আছে, এখানে CH2 প্লাস আছে, এই ক্ষেত্রে কী হবে, যেহেতু CH2 প্লাস আছে, ভ্যাকেন্ট অরবিটাল আছে, বন্ড ইলেকট্রন পেয়ারটা এখান থেকে এখানে গেল, দিলে হবে কি এটা ডবল বন্ড হবে, আর এখানে হবে প্লাস। সিমিলারলি এই ধার থেকে যেমন যেতে পারে সেরকম এই ধার থেকে যেতে পারে, তো তখন হবে কি এদিকটা ডবল বন্ড, এই হচ্ছে প্লাস। তো এখানে ডেন্সিং রেজোনেন্স এই কেসটা, তো এই ক্ষেত্রে ডেন্সিং রেজোনেন্সের কারণে স্টেবিলিটি বেশি হয়, সেটা রেজোনেন্সের থেকেও বেশি হয়। তো স্টেবিলিটি ওরা যদি বলা হয়, এই ক্ষেত্রে দেখো 3টা ডেন্সিং রেজোনেন্স পাচ্ছে আর কি, এক্ষেত্রে 2টা, এক্ষেত্রে 1টা, তো এই ক্ষেত্রে সবথেকে বেশি, তারপর এটা, তারপর এটা। ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট যেটা, সেটা হচ্ছে C ডবল বন্ড C আছে, ইলেকট্রোফাইলের সঙ্গে জুড়ে যদি এর সঙ্গে ই জুড়লো, ই প্লাস হলো, মাঝে কার্বোকাটায়ন। ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টটা একটু বলি, দাঁড়াও এটা বলা হয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট, ধরো সি ডবল বন্ড সি আছে, ইলেকট্রোফাইল যখন এখানে ঢুকবে, বন্ড ইলেকট্রন পেয়ারটা এখানে ইলেকট্রনের সাথে জুড়ছে, যারা রিঅ্যাকশন মেকানিজম তোমরা দেখেছো আর কি। তো ইলেকট্রোফাইলের সঙ্গে জুড়ছে, তো এখানে ইলেকট্রোফাইল যখন জুড়বে, পজিটিভ চার্জটা বেঞ্জিনিক, এই বেঞ্জিনিক বল সরি কার্বন চেনটাই তৈরি হবে, তাহলে এটা হচ্ছে প্লাস ইফেক্ট, কারণ পজিটিভ চার্জ আসছে, আবার পজিটিভ চার্জই তৈরি হচ্ছে। আর মাইনাস ইফেক্ট কোনটা, নেগেটিভ চার্জ আসছে, নিউক্লিওফাইল সিও দিকে অ্যাটাক করলে, ধরো এটা মাথায় উঠলো, তাহলে নেগেটিভ চার্জেই আসছে, তাহলে হচ্ছে নিউক্লিওফাইল, তো হচ্ছে মাইনাস ইফেক্ট আর কি। চলো নেক্সট দেখা যাক। হ্যাঁ, হিট ভ্যারিয়েশন অর্ডারগুলো আছে। দেখো হিট ভ্যারিয়েশন যেটা অর্ডার হয় সেটা হচ্ছে C ডবল বন্ড C আছে,
কেটে গেছে? না না, কেটে গেলে অটোমেটিক জয়েন হয়ে যায়। এইট হচ্ছে? হ্যাঁ বা এই যে ঘড়িতে এই সাড়ে আটটা বেজে গেছে। দেখো হিট অফ হাইড্রোজেন যেটা কেস হয়, C+C আছে H2NI যদি দেওয়া হয় C+C কে, রিয়েকশনে জানো যে ডবল বন্ডটা ব্রেক করে দুটো হাইড্রোজেন জুড়ে। তো কীভাবে জুড়ে এটা, নিচে এটা প্লাটিনাম যেটা থাকে আর কি, মেটালটা যেটা ক্যারিস্ট হিসেবে আমরা ইউজ করছি, প্লাটিনাম কী করে, প্রথমে হাইড্রোজেনকে অ্যাবজর্ব করে, যেটা উড়ে বেড়াচ্ছিল চারদিকে। তো প্রথমে হাইড্রোজেনকে অ্যাবজর্ব করলো, তো এখানে একটা হাইড্রোজেন জুড়বে, এখানে একটা হাইড্রোজেন জুড়বে। যেহেতু হাইড্রোজেনের সঙ্গে বন্ড করছে, তার মানে এখানে এনার্জি রিলিজ হবে, যে কোনো বন্ড ফর্মেশন এনার্জি রিলিজ হয়, ডেলএইচ এর ক্ষেত্রে নেগেটিভ আর কি। এই যে এনার্জি রিলিজ হলো হাইড্রোজেনে জুড়ার কারণে, হাইড্রোজেনের জুড়াটাকে বলা হয় হাইড্রোজেনেশন, আর যে হিটটা রিলিজ হচ্ছে সেটা হচ্ছে হিট অফ হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশনের কারণে যে হিটটা রিলিজ হচ্ছে সেটা হচ্ছে হিট অফ হাইড্রোজেনেশন। তো পরিষ্কার বোঝা যাচ্ছে কি, যে হিট অফ হাইড্রোজেনেশনের ভেরিয়াস কার উপর ডিপেন্ড করবে, 1/, ব্রাঞ্চিংয়ের উপর ডিপেন্ড করবে। কারণ ব্রাঞ্চিং যত কম হয় তত ভালো। ধরো এই যে কার্বনটা আছে, সঙ্গে যদি বড় বড় গ্রুপ লেগে থাকে, তাহলে ভালোভাবে কিন্তু জুড়তে পারবে না। তো ভালো জুড়তে যদি না পারে, তাহলে কিন্তু হিট অফ হাইড্রোজেনেশনটা কম হবে। তাহলে ব্রাঞ্চিং বাড়লে হিট অফ হাইড্রোজেনেশনটা কমে যায়, আবার ব্রাঞ্চিং বাড়লে কিন্তু স্টেবিলিটি বাড়ে। তাহলে ব্রাঞ্চিং ভেরিয়াস স্টেবিলিটি, যেহেতু ব্রাঞ্চিং আমরা স্টেবিলিটি লিখতে পারি, কারণ একটু আগে আমরা দেখেছি যে কার্বনের ডবল বন্ডের পাশে কার্বনগুলো যত হাইড্রোজেনের সংখ্যা, সরি CH3 সংখ্যা বেশি হবে, তো ব্রাঞ্চিং তো বাড়ছে ঠিক আছে, কিন্তু স্টেবিলিটিও বাড়ছে। সেই জন্য হিট অফ হাইড্রোজেনেশনটা মেনে ডিপেন্ড করে যায় 1/, স্টেবিলিটির উপরে। আর স্টেবিলিটি যেটা অর্ডার, সেটা হচ্ছে এটা C+C আছে, হাইড্রোজেন 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 যা আছে আর কি। সব থেকে বেশি যদি স্টেবিলিটি অর্ডার দেখা, একটু আগে যেটা দেখে এলাম আর কি, এটার ভাঙছি নেই। এখানে একটা হাইপারকন স্ট্রাকচার, এখানে তিনটে এখানে 0 হাইপারকন স্ট্রাকচার, এখানে 3টে হাইপারকন স্ট্রাকচার, এখানে ছোটা হাইপারকন স্ট্রাকচার। তবে সিস আছে, আর সিসের থেকে ট্রান্সফার স্টেবিলিটি বেশি বললাম, তো স্টেবিলিটি এর বেশি। ওর থেকে বেশি হচ্ছে একটা কার্বনে যদি 2 CH3 থাকে, তখন একটু আগে বললাম 9টা হাইপারকন স্ট্রাকচার, তাহলে এটা 12টা হাইপারকন স্ট্রাকচার। স্টেবিলিটি অর্ডার যদি ফলো করা হয়, 1 থেকে 2 বেশি, 2 থেকে 3, 4, 5, 6, 7, এর নর্মাল যেরকম 10 ফলো হয়েছে সেরকম। হিট অফ হাইড্রোজেন অর্ডার কী হবে, 1 এর সবথেকে বেশি, তারপর 2, তারপর 3, 4, 5, 6, 7 এরম হবে। ঠিক আছে, উল্টোটা ফলো করবে। স্টেবিলিটি অর্ডার যা দেখলাম তার উল্টো অর্ডার হবে হিট অফ হাইড্রোজেনেশনের অর্ডার, স্টেবিলিটি অর্ডারের উল্টো। চলো দেখা যাক টাইপস অফ কনজুগেশন, কত ধরনের কনজুগেশন আমরা দেখতে পাই। আগে সিস্টেমটা দেখা। সিস্টেম হচ্ছে তোমার 3 ভাগ করা হয়। একটা কনজুগেটেড সিস্টেম, ডবল বন্ড আছে, একটা বন্ড ছাড়া আছে, তারপর ডবল বন্ড আছে। কনজুগেশন পেইন আছে, কারণ এইখানে যেতে পারে, এইখানে উঠতে পারে। কিউমুলেটেড যেটা বা কমুলেটেড যেটা, সেটা হচ্ছে ডবল বন্ড পর আছে, এখানে সরার কোনো গল্প নাই। আইসোলেটেড সিস্টেম যেটা আছে, সেটা হচ্ছে বিচ্ছিন্ন আছে, কোনো কনজুগেশন তুমি পাবে না। তাহলে এখানে ডবল বন্ড সরলেও অন্য কাউকে সরাতে পারছে না, যেহেতু সরাতে পারছে না, সেই জন্য এটা আইসোলেটেড সিস্টেম। তো আমরা দেখলাম কনজুগেটেড সিস্টেম কত ধরনের হয়, আর কনজুগেশন থাকলে তবেই কিন্তু রেজোনেন্স হবে, নাহলে কিন্তু এটা হবে না। কনজুগেশন সিস্টেম যেটা আছে, এটা ডবল বন্ড যদি পজিটিভ চার্জের সাথে কনজুগেশনে থাকে, তাহলে হতে পারে, কারণ ডবল বন্ড এদিকে শিফট করতে পারবে। ডবল বন্ড যদি নেগেটিভ চার্জের সাথে থাকে, তাও কিন্তু এখানে সরতে পারবে। সরি, উল্টোটা করলাম, নেগেটিভ চার্জ এদিকে যায়, এদিকে যাবে, কারণ এদিকে যাওয়ার তো জায়গা নেই। রেজোনেন্সটা এদিক থেকে এদিকে যাবে, এটা এদিকে উঠবে। এখানে কার্বনের ভ্যাকান্ট অরবিটাল ছিল, সেখানে রাখতে পারছিল, রেজোনেন্স দেখাচ্ছিল। থার্ড হচ্ছে ডবল বন্ড কনজুগেশন যদি লোন পেয়ার সঙ্গে থাকলেও কিন্তু দেখাবে, কারণ লোন পেয়ারটা এদিক থেকে এদিকে গেল মনে করো, এখানে ডবল বন্ড সরতে পারলো, তাহলে কনজুগেশন দেখাবে। ডবল বন্ড যদি অড ইলেকট্রনের সঙ্গে থাকে, তাও দেখাবে। অড ভাঙলো, এখানে একটা দিলে এখানে একটা গেলো, এখানে গেলো, তাও দেখাবে। ডবল বন্ড কনজুগেটেড ডবল বন্ড তার সঙ্গে থাকলেও কিন্তু দেখাবে। পজিটিভ চার্জ লোন পেয়ার, সেটাও দেখাবে, কারণ পজিটিভ চার্জ আর লোন পেয়ার যেটা এখান থেকে এখানে ভ্যাকান্ট অরবিটাল থাকে, এখানেও দিয়ে দেবে, তো স্টেবিলিটি পাবে, মানে রেজোনেন্স যেমন। নেগেটিভ চার্জ যদি ভ্যাকান্ট অরবিটালের সঙ্গে থাকে, তাও কিন্তু দেখাবে, কারণ কি সালফার আছে, ভ্যাকান্ট অরবিটাল থাকে, ভ্যাকান্ট অরবিটাল যেটা হবে, আর কার্বনের লোন পেয়ার থাকে, লোন পেয়ারটা ভ্যাকান্ট অরবিটালও দিতে পারবে। তো এটাও হচ্ছে কনজুগেশন দেখাবে আর কি। যদি লোন পেয়ারটাই যে পজিটিভ চার্জ, সেটা কেন দেখাচ্ছে, এই লোন পেয়ার আছে অ্যাভেলেবেল, নাই। তো এই এতগুলো কেস হলে তুমি কনজুগেশন পেয়ে যাবে, তখনও রেজোনেন্স দেখাতে পারবে। এখন দেখা যাক রেজোনেন্সের স্টেবিলিটি আমরা কীভাবে এক্সপ্লেন করি। আর এটা যেটা হবে স্টেপ বাই স্টেপে ফলো হয়, এটা কিন্তু মাঝখানে তুললে কোনো স্টেবিলিটি ব্যাখ্যা করলে হবে না। স্টেবিলিটি অফ নন পোলার রেজোনেন্স স্ট্রাকচার বেশি হবে দেন পোলার। নন পোলার স্টেবিলিটি বেশি, কারণ নিউট্রাল হলে, নিউট্রাল হলে তার স্টেবিলিটি বেশি হবে দেন চার্জ পিসের থেকে নিউট্রাল স্টেবিলিটি বেশি। এবার চার্জের মধ্যে আবার যেগুলো কমপ্লিট অক্টেট আছে,
তার স্টেবিলিটি বেশি হয় দেন ইনকমপ্লিট অক্টেট। এটা একটু এখনই বলছি, কমপ্লিট অক্টেট ইনকমপ্লিট অক্টেটের গল্পটা। তারপর দেখা হয় কি নেগেটিভ চার্জ যদি তাও সেপারেট করতে তুমি না পারো আর কি, এটা দিয়েও সেপারেট হলো না মনে করো, তখন দেখবে কি নেগেটিভ চার্জ যদি ইলেকট্রো নেগেটিভ অ্যাটমের মাথায় থাকে তার স্টেবিলিটি বেশি দেন পজিটিভ চার্জ ইলেকট্রো পজিটিভ অ্যাটমের মাথায়। তারপর যেটা আছে যে সেটা দিয়েও সেপারেট করা না যায় তখন এটা করবে ডিস্টেন্স বিটুইন অপোজিট চার্জ যত বেশি কমবে স্টেবিলিটি তত বাড়বে, কারণ অপোজিট চার্জের মধ্যে ডিস্টেন্স কমলে স্টেবিলিটি বাড়ে। অ্যান্ড ডিস্টেন্স বিটুইন সেম চার্জ যদি থাকে ডিস্টেন্স কমলে স্টেবিলিটি কিন্তু কমে যাবে, কারণ তখন রিপালশন হবে। ঠিক আছে, এই জিনিসটা বলি একবার কমপ্লিট অক্টেট ইনকমপ্লিট অক্টেটের কেসটা। এক্সাম্পল একটা দেওয়া আছে কি, এটা নাই, পরের পেজে আছে। টাইপস অফ এর পরে আছে এক্সাম্পলটা, এই ওইটা লক্ষ্য করো বলছি। এটা দেখো, এই যেটা আছে মনে করো এটা কিন্তু একটা দেখো, এটা কিন্তু নিউট্রাল আছে, তাহলে নিউট্রাল স্টেবিলিটি একটু বললাম বেশি হয়, স্টেবিলিটি বেশি হবে। তারপরে যে কেসটা আছে এই এক্সাম্পলটা লক্ষ্য করো, তাহলে কাজ হবে অনেকটা, অনেক বুঝতে পারি যাবে। এখানে HC আছে, এটা নিউট্রাল, তার স্টেবিলিটি বেশি, ওই জন্য ও যাবে আগে। পরের কেসটা দেখো যে তিনটে দেওয়া আছে তার মধ্যে তিনটে হচ্ছে চার্জ স্পিসিস। এই চার্জ স্পিসগুলো আমরা কী দেখবো, চার্জ স্পিসগুলোর মধ্যে যার কমপ্লিট অক্টেট থাকবে তার স্টেবিলিটি বেশি হয় দেন ইনকমপ্লিট অক্টেট। তো এখানে দেখো এবারে বুঝবো কী করে কোনটা কমপ্লিট কোনটা ইনকমপ্লিট। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যেটা ফোকাস থাকবে সেটা পজিটিভ চার্জটা কার মাথায় আছে, যার মাথায় পজিটিভ চার্জ থাকবে তার স্টেবিলিটি তার অক্টেটটা আছে কিনা, আমরা কমপ্লিট অক্টেট আছে কিনা সেটা চেক করবো। পজিটিভ চার্জ যদি এটা দেখা হয় সেখানে এর মাথায় আছে, এখানে কার্বনের মাথায় আছে, এখানে অক্সিজেনের মাথায় আছে। তো অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ আছে, অক্সিজেন নর্মালি কটা ইলেকট্রন হয়, 6টা ইলেকট্রন হয়। যখন অক্সিজেন প্লাস হয়ে যায় তখন হয়েছে সেটা 5টা ইলেকট্রন। তো 5টা ইলেকট্রন অক্সিজেনে থাকে মনে করো, তার মধ্যে 3টে ইলেকট্রন তো বন্ডে আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টে বন্ডে আছে। তাহলে এখানে লোন পেয়ারটা দেখানো নাই, কিন্তু একটা লোন পেয়ার কিন্তু এখানে প্রেজেন্ট আছে। লোন পেয়ার প্রেজেন্ট আছে বলে যেটা কিন্তু দেখানো থাকবে, যেটা তোমার জানতে হবে। আর কাউন্ট করতে গেলে এরকমভাবে কাউন্টটা করতে হবে। কীভাবে করবে, প্রথমে দেখে নেবে যে সেই অ্যাটমটা নর্মাল অবস্থায় কি, আর প্লাস হলে তখনই বাকি। নর্মাল অবস্থায় অক্সিজেন ছিল 6টা ইলেকট্রন, যখন অক্সিজেন প্লাস হয়ে যাচ্ছে তখন হবে 5টা ইলেকট্রন। ঠিক আছে, আর 5টা ইলেকট্রনের যদি হিসাব খুঁজে অক্সিজেনের কাছে 1টা 2টা 3টে পাচ্ছি, তাহলে এখন কিন্তু লোন প্যাটার্নে প্রেজেন্ট থাকবে। পরে কিছু যদি লক্ষ্য করো এখানে কার্বনটা দেখো, কার্বন যেটা আছে আর কি, কার্বনের নর্মাল কটা ইলেকট্রন হয়, 4টে ইলেকট্রন হয়, কিন্তু কার্বনের মধ্যে প্লাস আছে, কার্বন ইলেকট্রন কতগুলো, কার্বন ইলেকট্রন হচ্ছে 4টা। মিনিট শিট হয়ে যাচ্ছে, এটা পাচ্ছি। হ্যান্ড পাচ্ছি লেখার পেনটা পাচ্ছি না, প্রবলেম কেন হচ্ছে। তো অক্সিজেনের মধ্যে পজিটিভ চার্জ যদি আমরা দেখি, অক্সিজেনের মধ্যে যখন পজিটিভ চার্জ আসছে, এইখানে অক্টেট কমপ্লিট চেক করা হয়, অক্সিজেনে কটা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন থাকে, অক্সিজেন প্লাস মানে সেম গেলো 5টা ইলেকট্রন। তো এখানে একটা বন্ডে আছে, তো নিশ্চয়ই এখনও 2টো লোন পেয়ার আছে, তো 2 4 6 আর কি। তো ওই ক্ষেত্রেও অক্সিজেনেরও ইনকমপ্লিট অক্টেট, কার্বনেরও ইনকমপ্লিট অক্টেট, তবে অক্সিজেন স্টেবিলিটি কম হবে, কারণ কি এরপর আমরা থার্ড আমাদের রুল সেটা দেখবো। থার্ড রুলটা কী ছিল, ইলেকট্রন নেগেটিভের মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে তার স্টেবিলিটি বেশি হয়। তো সেই হিসাবে এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে 3 নম্বরটাতে, স্টেবিলিটি বেশি হবে দেন অক্সিজেন এটাতে। ঠিক আছে, এই হিসাবে আর কি। নেক্সট একটা দেখো দেখানো আছে,
রুলগুলো পরপরই ফলো করবে, তাহলে কাজ হবে, নাহলে মাঝ থেকে দেখলে একটা হবে না। এটা ভুল অনেক করেছো, আজ ভুল যেন না হয় এগুলা। CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH ও CH3, এখানে নিউট্রাল আছে এক একটা, তাহলে এটি সেটি সবথেকে বেশি একে যাবে। 2 নম্বর দেখো এর অবস্থাটা, এখানে কিন্তু নেগেটিভ চার্জের পয়েন্ট আছে, মানে ডিস্টেন্সটা মেনলি দেখতে দেখা যাবে। এটা নিউট্রাল স্টেবিলিটি সবথেকে বেশি, আর এখানে অক্সিজেনের মাথায় পয়েন্ট চার্জ থাকলেও ওটা কিন্তু আনস্টেবল নয়, একটু আগে দেখলাম। ধরুন 8টা ইলেকট্রন কমপ্লিটই আছে, তো এটাও কমপ্লিট আছে, এখানেও কমপ্লিট আছে, সব কমপ্লিটই আছে। তো ডিস্টেন্স দেখা যাক, এখানে পজিটিভ আর নেগেটিভ মধ্যে ডিস্টেন্স কতটা, দেখো এতটা, আর সেখানে পজিটিভ নেগেটিভ মধ্যে ডিস্টেন্স কতটা, এতটা। ডিস্টেন্স এখানে বেশি, সেখানে স্টেবিলিটি কম হবে, কারণ অপোজিট চার্জ আছে, সেই জন্য একটা সবথেকে বেশি, তারপর 2টা, তারপর 3টা। এ হচ্ছে কেস আর কি। তো চলো আসা যাক আগের গল্পে। আর একটা দাঁড়াও, এটা হ্যাঁ এটা তো বললাম। এটা একটু লক্ষ্য করবে, যখন হিট অফ অ্যাডিশনটা বলছিলাম, এটা বলতে ভুলে গেলাম বোধ হয়। একটা ডবল বন্ড থাকলে যে পরিমাণ হিট অফ অ্যাডিশন হবে, 2টো ডবল বন্ড থাকলে হিট অফ অ্যাডিশনটা বেশি হবে, কারণ 2বার বন্ডটা ব্রেক করে 4বার হাইড্রোজেন ঢুকছে আর কি, 4টে হাইড্রোজেন ঢুকছে। তারপরে আসা যাক এদিকে, এই জিনিসটা, এই জিনিস সম্পর্কে কিছু পয়েন্ট খেয়াল রাখবে, কারণ স্টেটমেন্ট করে দিয়ে দেয় এটা। এটা হচ্ছে হাইপোথেটিক্যাল ইন্ট্রামলিকুলার, তোমরা চাইলে গেলে জুম করতে পারো, তোমাদের এখানে জুমটা করা যাবে। স্টেবিলাইজিং ফেনোমেনা, পার্মানেন্ট ইফেক্ট, আর মলিকুল শুড বি প্লেনার, মলিকুল অবশ্যই প্লেনার হতে হবে। তারপর অ্যাটমস রিমেন সেম থাকে, এখানে পজিশন চেঞ্জ করে না এই ক্ষেত্রে অ্যাটম, শুধুমাত্র ইলেকট্রন পেয়ার, ইলেকট্রন ক্রাউড এগুলো চেঞ্জ করে। নেগেটিভ চার্জ, ফ্রি ইলেকট্রন, পজিটিভ চার্জ, এগুলা মানে শুধুমাত্র ডিলোকালাইজেশন ঘটে, কারণ অ্যাটমের এখানে ডিলোকালাইজেশন কিন্তু হয়নি। লোন পেয়ার পার্টিসিপেটিং ইন রেজোনেন্স নট কনসিডার ইন হাইব্রিডাইজেশন, যদি কোনো লোন পেয়ার রেজোনেন্সে পার্টিসিপেট করে সেটা কিন্তু হাইব্রিডেশনের মধ্যে ধরা হবে না। নাহলে দেখবে অক্সিজেনের মধ্যে এখানে লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ারটা রেজোনেন্সে ঢুকছে, তো তোমরা করে দেবে ওটা যে রেজোনেন্সে যেহেতু ঢুকছে, তাহলে ডবল বন্ড হচ্ছে মানে sp2 হয়ে যাবে, সেটা কিন্তু নয়। ঠিক আছে, এই কেস আর কি। নেক্সট চলে আসা যায়, যেটা সেটা হচ্ছে এটা রেজোনেন্স এনার্জি। রেজোনেন্স এনার্জিটা কি, তো এটা একটা, জুমটা করি একটু। দেখো রেজোনেন্স এনার্জিটা সেটা হচ্ছে থিওরিটিক্যাল হিট অফ অরিজিনেশন মাইনাস প্র্যাকটিক্যাল হিট অফ অরিজিনেশন, এটা যদি বিয়োগ করা হয় তাহলে তুমি রেজোনেন্স এনার্জিটা পেয়ে যাবে। টাকাটা হয়তো তোমার দিয়ে দিবে, এটা খেয়াল রাখবে, কারণ বার করতে হচ্ছে, নাহলে পক্ষে গুলি যাবে এটা। ধরো এখানে 2টো ডবল বন্ড আছে, জেনারেলি একটা ডবল বন্ড ব্রেক করতে 28.6 কিলোজুল এনার্জি লাগে। তো এখানে 2টো ডবল বন্ড আছে, 2টো ডবল বন্ডকে ব্রেক করে হাইড্রোজেন নিয়ে আসতে যে এনার্জি লাগার কথা, আর যে এনার্জিটা রিলিজ হচ্ছে আর কি -54.2, প্র্যাকটিক্যাল যেটা পাওয়া যাচ্ছে হিট অফ অরিজিনেশনটা, সেটা দেখা যাচ্ছে কত মাইনাস, ভুলেছি না, ঠিক আছে, -3 কিলোজুল। তো 3 কিলোজুল এনার্জি এখানে রিলিজ হচ্ছে আর কি, যেহেতু 3 কিলোজুল এনার্জি, এটা হচ্ছে এখানে রেজোনেন্স এনার্জি আর কি। বেঞ্জি রিং আছে, হাইড্রোজেন জোড়া হচ্ছে, সবকটা ডবল বন্ড ব্রেক করে হাইড্রোজেন ঢুকবে, রেজোনেন্স এনার্জি চেক করা 28.6 × 3 হওয়ার কথা, কিন্তু যেটা পাওয়া যায় -49.2, 36.4 কিলোজুল এনার্জি, এটা হচ্ছে রেজোনেন্স এনার্জি। অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আর কি, এটা কোন জায়গায় বলে?
অ্যাসিডিক স্ট্রেংথ দেখো, অ্যাসিডিক স্ট্রেংথ কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ধরো এইচে অর্গানিক যে কোনো অ্যাসিড জেনারেলি উইক অ্যাসিডই হয়, তাহলে ইকুইলিব্রিয়াম এখানে থাকবে। যদি এখানে ইকুইলিব্রিয়াম থাকে মনে করো এইচে যেটা আছে এইচ প্লাস এ মাইনাসে ভাঙে, কে এ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, প্রোডাক্ট বাই রিয়েক্টেন্ট, তাহলে এইচ প্লাস ইন্টু এ মাইনাস বাই এইচ এ। এক্ষেত্রে দেখো যদি এইচ প্লাসের কনসেন্ট্রেশন বাড়ে তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে, কে এ ভ্যালু যদি বাড়ে তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে। কিন্তু পিকে পিকে যদি কমে তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে, কারণ কি পিকে সমান কি মাইনাস লগ অফ কে, তাহলে কে যদি বাড়ে তাহলে পিকে তো কমবে, তাহলে পিকে কমলে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ে। আর এখানে একটু ভুল আছে, এটা পিএইচটা বাড়লে এটা 1/, হবে 1/pH আর কি, পিএইচ এর ভ্যালু কমলে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে। এবার যখন কোশ্চেনগুলো দিবে খেয়াল রাখবে যেটা পিকে এ দিচ্ছে নাকি পিএইচ দিচ্ছে নাকি কে এ দিচ্ছে নাকি এইচ প্লাসের কনসেন্ট্রেশন দিচ্ছে। স্যালাইন ছিল বসা। কোশ্চেনগুলো ঝামেলা করে দেয় পড়ার ভুলের জন্য। অ্যাসিডিক স্ট্রেংথ হয়তো বার করলেও তুমি প্রোডাক্টটাও কিন্তু দিয়ে দিচ্ছে মনে করো পিকে, এই ভুলগুলো একটু অ্যাভয়েড করে দাও, তাহলে নাম্বারটা অনেক বেড়ে যাবে। নেক্সট এটা আছে ধরো বেসিক স্ট্রেংথের গল্প। বেসিক স্ট্রেংথের ঠিক উল্টোটা হবে, ধরো বি ওইচ একটা উইক বেস যদি হয়, বি প্লাস ওইচ মাইনাস কে বি কী হবে, বি প্লাস ওইচ মাইনাস বাই বি ওইচ। তাহলে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন যদি বাড়ে তাহলে এখানে কী হবে, কেবির ভ্যালু বাড়বে, আর কেবির ভ্যালু বাড়লে 1/pkb, পিকেবির ভ্যালুটা কমবে আর কি, বা 1/pkb হবে, প্রপোর্শনাল বলতে পারবে বেসিক স্ট্রেংথের। আর পিওইচটা কি জিনিস হবে 1/pOH আর কি, সরি পিওইচ আছে। আবার পিওইচ যদি বাড়ে পিএইচটা কমবে, আর পিএইচ কমতে অ্যাসিডিক হয়ে যাবে, তাহলে এটা 1/pOH যাবে এটা, ঠিক আছে। পিওইচের ভ্যালু বাড়বে মেন কথা এটা, ঠিক আছে। এটা বেসিক স্ট্রেংথটা ডিপেন্ড করছে কার উপরে। যদি ইলেকট্রন পেয়ার ডোনারের গল্প আসছে মনে করো, লোন পেয়ারই মেনলি অর্গানের ক্ষেত্রে, অর্গানের জন্য মেনলি লোন পেয়ারেই দিয়ে দেখা হয় বেসিক নেচারটা, তা সেই হিসাবে যত ভালো ডোনেট করতে পারবে তত ওর বেসিক নেচার বাড়বে। সেই জন্য প্লাস আই যেটা গ্রুপটা ঠেলবে আর কি, যেগুলো রিলিজিং গ্রুপ হবে বা ঠেলার গ্রুপ হবে সেগুলোতে ভালো হবে, তাহলে প্লাস আই তুলনামূলক ভালো হবে, দেন হবে প্লাস আর, তারপর যাবে মাইনাস আই, তারপর হবে মাইনাস আর। কেবি যেটা কেস এটা হচ্ছে এই কেস। আর আরেকটা দিয়ে দেখা হয় সেটা হচ্ছে কার্ডিও, একটা রুল আছে কার্ডিও, রুলটা দেখো কার্ডিও যে রুলটা, সি ফর হচ্ছে চার্জ, এ ফর অ্যাটম, চার্জ হচ্ছে H3 প্লাস আছে, H2O আছে, আর OH মাইনাস আছে। H3 প্লাসে অক্সিজেনের মধ্যে পজিটিভ চার্জ আছে, ও সবথেকে বেশিটা নেবে, দেন H2O OH মাইনাস। তো চার্জ বলছে কি যাদের মধ্যে পজিটিভ চার্জ হবে তাদের অ্যাসিড নেচার বেশি হবে, দেন নিউট্রাল, দেন নেগেটিভ চার্জ। অ্যাটম হলে কি হবে, অ্যাটমের ক্ষেত্রে এ ফর অ্যাটম, এই অ্যাটম বলতে ইলেকট্রন নেগেটিভিটি যে অ্যাটমটার বেশি তার অ্যাসিড নেচারও বেশি। রেজোনেন্স যেটা আর ফর রেজোনেন্স, রেজোনেন্স যত বেশি রেজোনেন্স করবে তত তার স্টেবিলিটি বাড়বে, রেজোনেন্স এক্সটেন্ড যত করবে তত তার স্টেবিলিটি বাড়ে। ডিআই যেটা আছে ডাইপোল ইন্ডাকশন, যেটা আসলে ইন্ডাকটিভ ইফেক্ট, ডাইপোল ইন্ডাকশন যেটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট তো বুঝতে পারছো, আর ইন্ডাকটিভ ইফেক্টের মধ্যে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ডিএনপি, এই রুলটা ইন্ডাকটিভ ইফেক্টের জন্যই দেখা হয়, অন্য কারোর জন্য নয় কিন্তু। ডিএনপি রুল, ডিএনপি রুল এটা ফলো করে, এটা খেয়াল রাখবে। ডিএনপি কি বলছে, ডি ফর হচ্ছে ডিস্টেন্স, এন ফর নাম্বার, পি ফর পাওয়ার। ডিস্টেন্স যদি বেশি হয় সেক্ষেত্রে যেটা মাইনাস আই ইফেক্ট তুলনামূলক কম হবে, মানে মাইনাস আই কেন বলছি, যে কোনো এফেক্টে আর কি, ডিস্টেন্স যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে কিন্তু এফেক্টটা কমবে আর কি। নাম্বার হলে বাড়বে, যত বেশি নাম্বার বাড়ে তত বেশি এফেক্টটা বাড়বে। পি ফর পাওয়ার, তারপর পাওয়ার দেখা হবে। মনে করো এখানে এই যে CH3 CF2 COOH আছে, CCl3 COOH আছে, CH2 NR3 প্লাস COOH আছে, এটা যদি অ্যাসিড নেচার দেখতে হয় জেনারেলি আমরা কি ফলো করবো, যদি এরকম ফলো করে দিই যে NR3 প্লাসের মাইনাস আই ইফেক্ট বেশি আছে, সবথেকে বেশি ওটা নেবে, সহজে H প্লাসটা বেরোবে, তাহলে বোধহয় অ্যাসিডিক নেচার বেশি হবে, সেটা কিন্তু নয়। পরপর ফলো হবে ডিস্টেন্স, নাম্বার, পাওয়ার। যে ডিস্টেন্স আমরা দেখতে যাই, দেখো COOH পাশের কার্বন এই কার্বনে, পাশের কার্বনটাতেই ফ্লোরিন আছে, এই ক্ষেত্রে কিন্তু COOH পাশের কার্বনে 3টে ফ্লোরিন আছে, এটা পাশের কার্বনে NR3 প্লাস আছে, COOH পাশের কার্বনে CH2 আছে, ওর সঙ্গে OCH3 আছে, তাহলে OCH3 দেখে লাভ নাই, দেখে লাভ আছে। দেখো ডিস্টেন্স এটা সেপারেট করা যাচ্ছে, এখন নাম্বার দেখবো, নাম্বার কী দেখতে পাচ্ছি, দুটো ফ্লোরিন আছে দেখো, অবশ্যই বেশিটা নেবে,
সে নাম্বার দিয়ে সেবাটা আমরা করতে পারছি। এটা একটা গোলমাল আছে কি? গোলমাল আছে এটা। সি এর সঙ্গে সি, সিএল তিনটে আছে। হ্যাঁ, ডিস্টেন্স তারপর নাম্বার দেখা হবে, তারপর পাওয়ার দেখা হবে। এটার সঙ্গে একটা মাঝে গ্যাপ ছিল, এটা একটু ভুল আছে, ওটা আমি বলছি না। হ্যাঁ, সিএল ডিস্টেন্স নাম্বার পার পর ফলো করবে। ডিস্টেন্স যদি বেশিও হয়, এটা ডিস্টেন্স যদি বেশিও হয়, এখানে ধরো NO2 পর এটা দুটো ক্লোরিন আছে, এখানে ধরো ব্রোমিন আছে। তো এক্ষেত্রে দেখো তিন যদি অর্ডার আমরা করি, এখানে ব্রোমিনটা সামনে আছে, ওর পাওয়ারটা তুলনামূলক কম, কিন্তু যেহেতু সামনে আছে ওর অ্যাসিডিক নেচার কিন্তু তুলনামূলক বেশি হবে। সিএল হয়ে আছে এটা, এখানে দুটো সিএল আছে দেখো, আর এখানে একটা NO2 আছে, নাম্বারটা প্রায়োরিটি বেশি। তো ডিস্টেন্স এই দুটোর মধ্যে দেখা হয়, NO2 আর CCl2 এই কেসটাতে ডিস্টেন্স সেম, কিন্তু নাম্বার যেহেতু CCl দুটো সিএল আছে তার নাম্বারটা বেশি, ওরটা যাবে আগে, তারপর পাওয়ার NO2, মানে এখানে যদি আরেকটা পাওয়ারফুল দেওয়া হতো তাহলে কম্পেয়ার করতে গেলে ওরটা বেশি আসতো। তো ডিএনপি রুলটা খেয়াল হবে, ইন্ডাকটিভিটির জন্য দেখা হবে। আর তারপর আসবে অরবিটাল। অরবিটাল বলতে যে অরবিটালের এস ক্যারেক্টার বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার ইলেকট্রোনেগেটিভিটি তার অ্যাসিডিক ক্যারেক্টারও বেশি হবে। CH3 আছে সিঙ্গেল বন্ড, sp3 এটা sp2, এটা sp, অবশ্যই sp তে এস ক্যারেক্টার বেশি থাকে, তাই ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে, তার জন্য এটা অ্যাসিডিক নেচার বেশি আসবে। নেক্সট যদি দেখো এটা করা হয়েছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, তিনটে ভাগ করা হচ্ছে। অ্যারোমেটিসিটির মেন যেটা গল্প সেটা হচ্ছে, দেখো অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক চিনে নিলে বাকিটা হয়ে যাবে। অ্যারোমেটিক হচ্ছে সাইক্লিক প্লেনার কনজুগেশন ইন হোল রিং, পয়েন্টটা খেয়াল রাখবে, কনজুগেশন হোল রিংয়ে থাকতে হবে। কিছুটা পর্যন্ত কনজুগেশন হলো বাকিটা হলো নি, সেটা করলে কিন্তু রেজোনেন্স হবে না, যদি তোমার বাকি 4n+2 বা 4n রুল ফলো করুক বা যাই করুক, এগুলো একটু খেয়াল রাখবে, ভুল করেছে এক দুজন এরমভাবে। কনজুগেশন ইন হোল রিং, পুরো রিংয়ে কনজুগেশন থাকতে হবে। আর অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে একই পয়েন্ট, সাইক্লিক প্লেনার হোল রিংয়ে কনজুগেশন থাকবে। ডিফারেন্স যেটা হয়ে আছে অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিকের মধ্যে, সেটা হচ্ছে 4n+2 পাই ইলেকট্রনিক সিস্টেম হবে এর জন্যে, কিন্তু যেটা অ্যান্টি অ্যারোমেটিক হবে সেটা হবে কি 4n পাই ইলেকট্রনিক সিস্টেম। সিম্পলি এবার আরেকটা সোজা করতে পারো, সেটা হচ্ছে এইটা, তুমি বন্ডের ইলেকট্রন পেয়ে যতগুলো আছে টোটাল কাউন্ট করো, 4 দিয়ে বাই করো, যদি মিলে যায় তাহলে হবে অ্যান্টি অ্যারোমেটিক, যদি না মিলে তাহলে হবে অ্যারোমেটিক। এটা একটা কাজ করতে পারো। তাহলে নন অ্যারোমেটিক তাহলে কোনটা হবে? নন অ্যারোমেটিক হবে, হ্যাঁ বলছি, নন অ্যারোমেটিকটা যদি এই রুলগুলোর মধ্যে ধরো একটা রুল ফলো করলো প্রথম তিনটার মধ্যে মেনলি, তাহলে সেটা নন অ্যারোমেটিক হয়ে যাবে। তো এটা প্লেনার হলেই কাজ হয়ে যায়, প্লেনারটা খুঁজতে পেলেই হয়ে যাবে। জেনারেলি নন অ্যারোমেটিক যেগুলো হয়, জেনারেলি নয় সবসময় প্রায়, প্লেনার হয় না। তো কোশ্চেন হচ্ছে প্লেনার হয় না কি জন্যে, মানে চিনব কী করে যে প্লেনার বটে কি নয়। জেনারেলি যেটা হয় 7 কার্বনের উপরে যখনই চলে আসে তখন সেটা নন প্লেনার হয়ে যায়, অ্যাবাভ 7 কার্বন বলতে পারো, সেটা জেনারেলি নন প্লেনার হয়। তো এই কেসটা এক্সাম্পলে লক্ষ্য করো, এটা তাছাড়া 7 মাসের অন্য কেস, প্লেনারের কেসটা হচ্ছে প্লেনারের মধ্যে যদি দেখা হয়, যদি নন অ্যারোমেটিক দেখা হয় আমাদের, তখন প্লেনারিটিটা আগে দেখবে, তাহলেই কাজ হয়ে যাবে। এবারে প্লেনারিটির কেসটা বলি, যদি কনজুগেশন, দেখো এই যে পিকচার এখানে দেখা যাচ্ছে, দেখে কি মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে সুন্দর তো কনজুগেশন আছে, এটা 4n সিস্টেম বলে, কারণ 2, 4, 6, 8টা পাই ইলেকট্রন। তো এটা অ্যারোমেটিকেও দেখে, অ্যান্টি অ্যারোমেটিক দেখে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নাই এরমভাবে, কারণ এটা 7 মেম্বার রিং নয়, 8 মেম্বার রিং, এটা এরমভাবে থাকে, এটা ওই টাফ সেট হয়। টাফ সেট হওয়ার জন্য কী হয়, এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়। তো হচ্ছে অ্যারোমেটিক, হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, হচ্ছে নন অ্যারোমেটিক, হচ্ছে অ্যারোমেটিক, হচ্ছে নন অ্যারোমেটিক, হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। বেঞ্জিন রিং এক্সাম্পলটা তো বুঝতেই পারছো, আর এই এক্সাম্পলটা খেয়াল রাখবে, এক্সাম্পলগুলো আসছে পরে একটু বাদেই আছে, সব দুটো এক্সাম্পল আছে আর কি। দুটি পয়েন্ট অ্যারোমেটিক ক্ষেত্রে ভাইটাল, সেটা কি কনজুগেশন হোল রিংয়ে থাকতে হবে, যদি হোল রিং কনজুগেশন পাই তখন সেটা প্লেনার হয়েও যাবে। কেস বুঝলে?
মাঝে মধ্যে কী হয়, হোল্ডিং যদি কনজুগেশন খুঁজে কেউ না পাও তাহলে কিন্তু সেটা প্লেনার হবে না। তুমি এক্সাম্পল দেখাও। এক্সাম্পলে যে প্র্যাকটিস করার সময় পেয়ে যাবো, একটু বাদে বলছি। আসছে হাইপার টোটোমারিজম কেসটা, যেটা টোটোমারিজমটা আসছি পরে, দাঁড়াও ওইখানে এক্সাম্পলগুলো কতগুলো বলে দিই। অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিকের অ্যারোমেটিক এইটা সব বলবে? দেখো এখানে যে কেসগুলো হয়ে আছে, আগে অ্যারোমেটিকটা বলে দিই, বাকি পার্টটা দেখছি। এই যে পিকচারটা দেখো, এটা সাইক্লিক বটে, প্লেনার কিন্তু নয়। প্লেনার কী জন্য নয়, এই কার্বন মধ্যে sp3 হাইব্রিডাইজ, সব হাইড্রোজেনগুলো এরকমভাবে আছে, তাহলে প্লেনার এটা নয়। 3 মেম্বার রিং আছে কিন্তু প্লেনার নয়, কারণ হাইড্রোজেনগুলো প্লেনে নাই। এই কেসে দেখো সাইক্লিক বটে কিন্তু প্লেনার এটা নয়। কেন নয়? কারণ এই হাইড্রোজেনটা, এই কার্বন হাইড্রোজেনগুলো প্লেনে নাই। এটা প্লেনার বটে কারণ এটা কার্বোকার্বন বটে, কার্বোকার্বন তো sp2 প্লেনার আমরা জানি। এটা ডবল বন্ড আছে, মানে এটাও প্লেনার এটাও প্লেনার। এই কেস দেখো এ এ প্লেনার, কিন্তু এই কার্বন তো sp3 নেগেটিভ চার্জ আছে, কিন্তু তা সত্ত্বেও দেখো লক্ষ্য করো, তা সত্ত্বেও কিন্তু এটা প্লেনার। কেন প্লেনার? কারণ কনজুগেশনটা পেয়ে যাচ্ছে। যদি এটা কনজুগেশন পেয়ে যাচ্ছে, এমনি তো 3 মেম্বার রিং বুঝতেই পারছো, 3 মেম্বার রিং হলে যখন 3 মেম্বার রিং হচ্ছে প্লেনে থাকবে, কিন্তু হাইড্রোজেনগুলোর জন্য থাকছিল না, কিন্তু এখানে নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, তখন হাইড্রোজেন তো এমনিতে একটাই মাত্র আছে ওই জায়গাতে, হাইড্রোজেন এখানে একটাই পাবে, একটা নেগেটিভ পাবে, তো এটা প্লেনেই চলে যাবে কারণ কনজুগেশনটা পেয়ে যাচ্ছে। তো সাইক্লিক বটে, প্লেনার বটে, আর 4 পাই ইলেকট্রনিক সিস্টেম অ্যান্টি অ্যারোমেটিক। সেকেন্ড যে কেসটা যদি বলো, এটা সাইক্লিক বটে, প্লেনার কিন্তু নয়। প্লেনার কী জন্য নয়? কারণ কনজুগেশন নাই। এখানে ডবল বন্ড থাকলে তবে না কনজুগেশন যেত। মানে 4 মেম্বার রিং মানে যে প্লেনার হবে, বা 7 মেম্বার কার্বন রিং পর্যন্ত প্লেনার হবে এমনটা নয়, কারণ প্লেনার নয়, কারণ এটা কনজুগেশন নাই। তারপর যেগুলো হাইড্রোজেনগুলো যেগুলো আছে দেখো প্লেন থেকে এমনি উপরে উঠে গেছে, কারণ কার্বনগুলো তো sp3 হাইব্রিডাইজড। এই যদি কেস বলো, এটাও কিন্তু প্লেনার নয়, কারণ এই কার্বনটা প্লেনার নয়। তো বাদ বাকি তো কাউন্ট করলেও তো নন অ্যারোমেটিক দিয়ে চলে যাবে। এটা সাইক্লিক বটে, প্লেনার কিন্তু বটে, 2 পাই ইলেকট্রনিক সিস্টেম বটে। প্লেনার কী জন্য বটে? কারণ sp2 কার্বন যেহেতু আছে প্লেনার। এটা সাইক্লিক বটে, প্লেনার বটে, 4 পাই ইলেকট্রনিক সিস্টেম, এটা হবে অ্যান্টি অ্যারোমেটিক। কারণ কি? এটা কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক, ওই যে প্লেনার বুঝতে পারছো কী জন্য প্লেনার? কারণ কনজুগেশন আছে, তাই জন্য প্লেনার হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, যেটা ডবল বন্ড আছে নেগেটিভ চার্জ, এটা সাইক্লিক বটে, প্লেনার কিন্তু নয়, নন অ্যারোমেটিক বটে, কারণ এটা কার্বনটা sp3। যদি এটার অবস্থা দেখো, এখানে নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ নেগেটিভ, এর কনজুগেশন আছে। যেহেতু এটা কনজুগেশন আছে, তাহলে এই নেগেটিভ চার্জগুলো কিন্তু পাই ইলেকট্রনের সাথে কাউন্ট হবে। তাহলে এখানে দুটো পাই ইলেকট্রন এমনিতেই আছে, এখানে 2 দিয়ে 4 দিয়ে 6, 6টা পাই ইলেকট্রন অ্যারোমেটিক। কনজুগেশন লক্ষ্য করলে তোমরা পাই ইলেকট্রনগুলো কাউন্ট করে নিতে পারবে। নেগেটিভ চার্জ বা লোন পেয়ারগুলো কাউন্ট হয়, কিন্তু এটাও ভুল করেছে দুজন, খেয়াল রাখবে। নেগেটিভ চার্জ যদি রেজোনেন্সে ইনভলভ থাকবে, নেগেটিভ চার্জ যদি রেজোনেন্সে ইনভলভ থাকার সুযোগ পায়, তাহলে কিন্তু ইনভলভ থাকবে সেটা, আর সেটা কাউন্ট হবে 4 পাই ইলেকট্রনিক সিস্টেমের মধ্যেই। এই ক্ষেত্রে দেখো এই যেটা আছে, যখন দুটো সোডিয়াম সঙ্গে রিয়েকশন করছে, দুটো নেগেটিভ চার্জ আসছে, আর নেগেটিভ চার্জ যখন চলে আসবে তখন সেটা অ্যারোমেটিক হয়ে যাবে, 4n+2 পাই ইলেকট্রনিক সিস্টেম। এই যেটা আছে মনে করো, এটা তারপরটা, এটা 5 মেম্বার রিং, এই কার্বনটা কিন্তু sp3, সেটা কিন্তু প্লেনার কিন্তু নয়। এটা sp2 বটে, প্লেনার বটে, এগুলো পাই বন্ড আছে। এটা কনজুগেশন আছে দেখো, তো প্লেনার তো হয়ে যাবে, আর 4n+2 পাই ইলেকট্রনিক সিস্টেমও বটে। এই এক্সাম্পলে লক্ষ্য করো যে নাইট্রোজেন সঙ্গে যেটা আছে, তো এই লোন পেয়ারটা কিন্তু রেজোনেন্সে ইনভলভ থাকবে। লোন পেয়ার রেজোনেন্সে যেহেতু ইনভলভ থাকবে, ওটা কাউন্টও হবে অ্যারোমেটিক জন্য, দুটো পাই ইলেকট্রনের জন্য 2 দিয়ে 4, আর একটা লোন পেয়ার, কারণ 6টা পাই ইলেকট্রনিক সিস্টেম, 6 পাই ইলেকট্রনিক সিস্টেম, তার মানে অ্যারোমেটিক যাবে। এইটার অবস্থা দেখো, অক্সিজেনের সময় কী হয়েছে, দুটো লোন পেয়ার আছে, তো প্রথমে যদি দুটো লোন পেয়ার আমরা কাউন্ট করে দিই, তাহলে 8টা পাই ইলেকট্রনিক সিস্টেম হয়ে যাবে। তো একটাকে ইনভলভ করলে যদি রেজোনেন্স পায়, অ্যারোমেটিক গেইন করতে পারে, ও দুটোকে ইনভলভ করার তো কোনো দরকার নাই, তো ইনভলভ করতেও পারবে না। তো একটাকেও ইনভলভ করবে, কারণ একটাকে ইনভলভ করলে অ্যারোমেটিসিটি গেইন করছে, তাহলে একটাতেই কাজ হয়ে যাবে। তো এটাও কিন্তু একটা ইনভলভ করার জন্য অ্যারোমেটিক হবে আর কি। এইখানে কেসটা দেখো, সালফার আছে, সালফারে কিন্তু লোন পেয়ার আছে, লোন পেয়ার এখানে ঢুকলো মনে করো, যেমন করে সেরকম করবে। এটা অ্যারোমেটিক, এখানেও এটাও অ্যারোমেটিক। এক্ষেত্রে যদি দেখা হয় 3টে ডবল বন্ড আছে, সাইক্লিক বটে, প্লেনার বটে, 4n+2 পাই ইলেকট্রনিক সিস্টেম বটে।
এখানে লোন পেয়ারটা লক্ষ্য করো, লোন পেয়ারটা কিন্তু এজেন্সি ইনভলভ নাই, কারণ ওকে ছাড়াই ও অ্যারোমেটিসিটি গেন করে গেছে। এই লোন পেয়ারটা কিন্তু লোকালাইজড, ডিলোকালাইজ লোন পেয়ার কিন্তু এটা নয়। তো এটা বেসিক নেচার দেখাবে, এরকম প্রবলেম তোমরা পাবে। কখন ছুটি হবে? এইখানে যেটা আছে ধরো কার্বোক্যাটায়নটা, এইটা বারবার অনেকবার এক্সাম্পলটা পড়েছে, তিনটে ডবল বন্ড আছে, এখানে পজিটিভ চার্জ আছে, এখানে ইনভলভ থাকবে ট্রোপাইলিয়াম আয়ন, যেটা এটা কিন্তু অ্যারোমেটিক দিকে যাবে। ডি আছে ভেগান অরবিটাল, এটাও অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক, তাহলে ওভারঅল এটা অ্যারোমেটিকে যাবে। ন্যাপথালিন অ্যারোমেটিক, অ্যানথ্রাসিন এগুলো অ্যারোমেটিক দিকে যাবে, সব কাউন্ট করে দেখতে পারো। এই কেসটা তো একটু আগে বললাম, এইটা একটু স্পেশালি খেয়াল রাখবে, এটা বারবার বলছি আমি, এটা কিন্তু প্রচুরবার ভুল হওয়ার চান্স থাকবে, না হলে এরকম পিকচার রেখে চলে আসবে, তোমরা 8টা পাই একটা কাউন্ট করতে চলে আসবে, ওটা কিন্তু অ্যারোমেটিক হবে না। ওরা এটা ঠিক আছে। বেরোবো না দেখতে। জানবে যেটা পড়ে এসছে ছাড়বে। তারপর যেটা আছে সেটা হচ্ছে এটা, তো সব ছিল। এই যেটা আছে 2 4, চারটা পাইলেকট্রন, এদের দিকে দেখো 2 4, যদি ভাঙা হয় এটাকে এরকম করে আমরা ব্রেক করছি, ধরো এখানে 2 4, এখানে পজিটিভ চার্জ, এখানে 2 4 6 নেগেটিভ চার্জ, তো এই হচ্ছে অ্যারোমেটিক, কিন্তু এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। ওভারঅল কী হবে, অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। এই ক্ষেত্রে কী হয়েছে, অ্যান্টি অ্যারোমেটিক তখন বেশি দেখা হবে, অ্যারোমেটিক দেখা হয় না তখন। এই হচ্ছে অ্যারোমেটিক, এও অ্যারোমেটিক, ওভারঅল অ্যারোমেটিকে যাবে। এই অ্যারোমেটিক, এই নন অ্যারোমেটিক, তাহলে নন অ্যারোমেটিক তখন বলতে পারো আর কি। এটা বিশেষ কিছু হাইফাই পড়ে এমনটা নয়, জাস্ট জেনে রাখলে আর কি কী করবে না করবে। নেক্সট আরও রয়ে গেছে আগে, অ্যাসিডিক স্ট্রেংথ, ছুটি আর 10 মিনিট। টোটোমার্জিম কেসটা দেখো, যেটা আছে আর কি, দেখো টোটোমার্জিম কখন দেখাবে, কিটো গ্রুপ আছে মনে করো, এটা দেখা যাচ্ছে না যারা, হ্যাঁ হচ্ছে না এটা, হ্যাঁ সি ডবল বন্ড ও আছে মনে করো, পাশের কার্বন আছে একটা, যেখানে আলফা পজিশনে হাইড্রোজেন থাকে আর কি, তো এটা বলেও নয়, পরেও পাবে। এই হাইড্রোজেন যেটা আছে, এইখানে বন্ড ইলেকট্রন প্যারটা কি হবে, এখান থেকে এখানে গেল মনে করো, এটা এখানে গেল, যা আছে লেগে, তাহলে হবে কি, এই ডবল বন্ড সি, সিঙ্গেল বন্ড ও, এই হাইড্রোজেনটা এখানে গেছে ধরো ওইচ, এখানে কিন্তু হাইড্রোজেনে শিফট হয়েছে, তো সিওর পাশে আলফা কার্বনের হাইড্রোজেন শিফট হচ্ছে। যদি বলো কত নম্বর থেকে কত নম্বর গেছে, এটা ইজি করে ওনাকে করতে পারো, এটা 1 নম্বর আছে, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে, 1 থেকে 3-এ শিফট হচ্ছে আর কি দেখতে গেলে, 1-এর কার্বনটা 3 নম্বরে যে অক্সিজেন হবে তার মাথায় শিফট হচ্ছে এক্ষেত্রে, তো এখানে যেটা আছে এইভাবে হবে। চলো কেসগুলো একবার দেখা যাক। আর এক্ষেত্রে ওইখানে বলা আছে একটা কেস, যে সি ডবল বন্ড ও আছে মনে করো, ওইখানে দেখা যাক। চলো এক্ষেত্রে ফার্স্ট যে কেসটা আছে, ওইচ আছে, তার সঙ্গে CH2 CH3, এই কেসটা দেখো, সিও আছে, এটা সিওর পাশা কার্বন, এখানে কার্বনে আলফা কার্বনে হাইড্রোজেন আছে, এরও আছে, তো পাশা কার্বন এটাও আলফা কার্বন, এখানেও হাইড্রোজেন আছে। তুমি যদি বেসিক মিডিয়ামে নাও, বেসিক মিডিয়ামে কী হয়, ওই যে মাইনাসটা এই যে হাইড্রোজেনটা নিবে, এটা হচ্ছে স্লো স্টেপ,
সেই জন্য বেসিক মিডিয়ামে যেহেতু এটা স্লো স্টেপ, সেখানে ডবল বন্ডটা তৈরি হয়েছে কোন দিকে, ধারে তৈরি হয়েছে দেখো, যেখানে এসিড নেচারটা বেশি আছে। এই হাইড্রোজেন এসিড নেচার বেশি, কারণ ঘাটতি ফিল আপ করা কেউ নাই। কিন্তু পাশের কার্বনে যেটা ঘাটতি হবে সেটা CH3 গ্রুপ আছে, ও প্লাস আইফে দিয়ে ঠেলে ওর ঘাটতিটা ফিল আপ করে দেবে। যেহেতু এটা ঘাটতিটা ফিল আপ করে দেবে, ওর সিগনেচার কমে যাবে। কিন্তু অ্যাসিডিক মিডিয়ামে আবার ও গিয়ে এই হাইড্রোজেনটা নিবে, এইভাবে নিবে না, মানে এটা ঘুরে যে ডবল বন্ড তৈরি করবে আর কি। এটা যদি বলো নিবে কোন করে, যদি জানার দরকার নেই। ডবল বন্ড ফরমেশনটা যেটা লাস্ট স্টেপ হয়, এটা হচ্ছে স্লো স্টেপ হয়। তখন ডবল বন্ড ফরমেশনটা স্লো স্টেপ হয়। বেসিকের ক্ষেত্রে হাইড্রোজেনটা নেওয়াটা স্লো স্টেপ হয়, সেই জন্য ডবল বন্ডটা ধর ধারে তৈরি হয়েছে, যেখানে সিগনেচার বেশি ছিল সেই হাইড্রোজেনটা নিবে। কিন্তু যদি অ্যাসিডিক মিডিয়ামে নাও, তখন ডবল বন্ড ফরমেশনটা স্লো স্টেপ, আর সেটা দেখা যাচ্ছে কি এটা হবে তখন ডবল বন্ডের মাঝে হচ্ছে, সেটা হবে মেজর অ্যামাউন্টে। এবার দেখা যাক কতগুলো কেসে টোটোমারিজম হয়। CO আছে দেখো, এটা পাশে কার্বন আলফা কার্বন হাইড্রোজেন আছে, এটা টোটোমারিজম দেখাবে। NO2 N ডবল বন্ড পাশে কার্বনে হাইড্রোজেন আছে দেখাবে, কারণ কি কনজুগেশন পাচ্ছে এগুলো। এইখানে গেল এইখানে যাচ্ছে, এইখানে গেল এইখানে যাবে, এইখানে গেল এইখানে যাবে, এইখানে গেল এইখানে যাবে, এসব কনজুগেশন পাচ্ছে। আর কনজুগেশন পাচ্ছে বলে টোটোমারিজমটা শো করবে। এই চেন যেটা এইখান থেকে এইখানে উঠলো এইখানে যাবে, এটাও কিন্তু টোটোমারিজম। আলফা কার্বনে পেন থাকবে। ফোর্থ যে পয়েন্ট আছে, আলফা হাইড্রোজেন থাকলেও যদি প্লাস আর এফেক্টিং গ্রুপ কনজুগেশনে থাকে, তাহলে কিন্তু টোটোমারিজম দেখাবে না। আলফা কার্বন যদি ধরো এখানে C ডবল বন্ড আমরা OH নিই মনে করি, এটা কিন্তু টোটোমারিজম দেখাবে না। CO আছে, পাশে কার্বন আলফা কার্বনে হাইড্রোজেনও আছে, কিন্তু তাও টোটোমারিজমও দেখাবে না। কেন দেখাবে না? কারণ অক্সিজেন লোন পেয়ার আছে, লোন পেয়ার দিয়ে ঘাটতিটা ফিল আপ করে দেবে। এই পয়েন্টে খেয়াল রাখবে। ফিফথ যেটা পয়েন্ট আছে, আলফা হাইড্রোজেন যদি sp2 হাইব্রিডাইজড কার্বনে থাকে, ক্যান নট শো টোটোমারিজম। 7টা পয়েন্ট এখানে খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে আলফা হাইড্রোজেন যদি sp2 তে থাকে তাহলে কিন্তু দেখাবে না। CO আছে, পাশের কার্বন আলফা কার্বন, এই হাইড্রোজেনটা কিন্তু sp2 কার্বনের সঙ্গে লেগে আছে, তো এটা দেখাবে না টোটোমারিজম আর কি। কারণ যদি দেখি তো সেটা ডবল বন্ড পাশাপাশি হইতো, সেটা স্টেবল হতো না এমনিতে। 6th পয়েন্ট, গামা হাইড্রোজেন এট কনজুগেশন ক্যান শো টোটোমারিজম, ক্যান শো টোটোমারিজম। আলফা হাইড্রোজেন না হলেও চলবে যদি কিটো রেসপেক্টে গামা পজিশনে, এটা ধরো আলফা, 8 পয়েন্টটা বিটা, এটা গামা। গামা যদি হাইড্রোজেন থাকে, সেটা টোটোমারিজম কিন্তু শো করতেও পারবে। গামা হাইড্রোজেন এট কনজুগেশন ক্যান শো টোটোমারিজম। আলফা হাইড্রোজেন এট ব্রিজ কার্বন ক্যান শো টোটোমারিজম। আলফা হাইড্রোজেন এট ব্রিজ কার্বন ক্যান শো টোটোমারিজম। ব্রিজ কার্বন তাহলে কিন্তু টোটোমারিজমও শো করবে, সরি উল্টো বলছি, ক্যান নট শো টোটোমারিজম। ও বাবা, ক্যান লিখে আছে, ক্যান নট শো টোটোমারিজম। এটা কারণটা কি? কারণ যদি আলফা হাইড্রোজেন, এটা শো করবে না, তো এটা ভুল আছে। আলফা হাইড্রোজেন এট ব্রিজ কার্বন ক্যান নট হতো, এটা ভুল লিখেছে। একটু নোটগুলো যেটা কাছে কারেকশন করে নিও একবার। ক্যান নট শো টোটোমারিজম, তার কারণ হচ্ছে সিওর পাশে আলফা কার্বন যদি চলে যাবে ওই ডবল বন্ডটা, এটাও ব্রিজ কার্বন, এটাও ব্রিজ কার্বন, এটাও ব্রিজ কার্বনও চিনে রাখো। ব্রিজ কার্বন যদি ডবল বন্ড তৈরি হয়ে যায়, তাহলে এটা হাইব্রিডেশনে কী হবে, sp2 হবে। আর sp2 হলে সেটা কী হয়, প্লেনার হয়। আর প্লেনার হতে গেলে ব্রিজটা ভেঙে যাবে, তো সেই জন্য ব্রিজ পজিশনে তৈরি হবে না আর কি। এই 7টা পয়েন্ট একটু খেয়াল রাখবে। কারা কারা টোটোমারিজম দেখায় না। গামা হাইড্রোজেনটা অনেকে ভুলে, গামা হাইড্রোজেন টোটোমারিজম শো করে যদি কনজুগেশন পায়। আর গামা হাইড্রোজেন থাকলেই শুধু হবে না, কনজুগেশনও থাকতে হবে। গামা হাইড্রোজেন এট কনজুগেশন ক্যান শো টোটোমারিজম, খেয়াল রাখবে। ব্রিজ কার্বন এমনি শো করে না। এই কোশ্চেনগুলো এসেছিল, না আসা নয়, যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো প্রত্যেকটা খেয়াল রাখবে। CONH2 এটা হচ্ছে এক্সেপশন বলতে পারো। CONH2 কিন্তু টোটোমারিজম শো করে। কেন শো করে? কারণ নাইট্রোজেনের এখানে ওর এই হাইড্রোজেন আছে, এখানে যেতে পারে আর কি। CONH2 এখানে টোটোমারিজম শো করে। হ্যাঁ বলো। স্যার বলছি, যেটা আপনি দেখালেন না, ওই মানে যেটা ভুল লেখা ছিল বললেন, হ্যাঁ। যেটা নট শো টোটোমারিজম, কিন্তু ওইটা যদি মানে ব্রিজ কার্বনটা না ধরে বা আরেকটা যেটা সাইডে কার্বন আছে sp3, এই ওইটা যদি নিই তাহলে তো এটার জন্য দেখাবে, হ্যাঁ এটার জন্য দেখাবে, ওইখানটাতে দেখাবে না আর কি। তাহলে যদি স্যার যদি কোশ্চেন আসে যে মানে শো করে কি করে না এটা শো করে বা হ্যাঁ ঠিকই বলেছো, এটা শো করবে, এটা লক্ষ্য করা হয় না। এটা শো করবে টোটোমারিজমটা, কারণ এদিকে হাইড্রোজেনটা আছে তো দুটো। হ্যাঁ ঠিকই বলেছি। এটা ওই ক্ষেত্রে ধরো আমি এঁকে দিচ্ছি পাশে করে, এটা ধরো এইটি আছে, এটা ব্রিজ আছে,
এটা C+O আছে। পাশে যে কার্বন হাইড্রোজেনগুলো আছে এগুলো CH3 দিয়ে ফিল আপ থাকে, তাদের এখানে হাইড্রোজেনটা থাকবে না, তাহলে এই ক্ষেত্রে আর শো করার জায়গা নাই, কারণ এই পজিশনে হাইড্রোজেনটা কিছুতেও ব্রেক করবে না। কিন্তু যে পিকচারটা ওইখানে আঁকা ছিল সেটা কিন্তু এইরকম ছিল, মানে ওইখানে ভুলবশত যাই হোক ওটা এইখানে হাইড্রোজেনটা থেকে যাচ্ছে, তাহলে এখানে যেহেতু হাইড্রোজেনটা আছে তাহলে অটোমেটিক ও কিন্তু শো করবে। পিকচারটাতে হয়তো ভুল আছে, ওটা মনে হচ্ছে ভুল আছে, মানে করার সময় তো ভুলে গেলাম, খেয়াল থাকে না। যাই হোক এইখানে হাইড্রোজেন যেহেতু আছে ওগুলো শো করবে, নাহলে এখানটা দুটো CH3 যোগ করে দাও, তাহলে শো করবে না। এইগুলো দুটো CH3 যোগ করে দাও, দেখা নোটটা আছে একবার, তাহলে আলফা হাইড্রোজেন থাকছে না, আলফা না থাকলে কিন্তু অটোমেটিক দেখাবে না, দুদিকটা দেখবে। হ্যাঁ ঠিক আছে, এটা যেটা বাইরে এরোপ্লেনটা CH3, এখানে CH3, সরি এইখানে দিচ্ছি, এখানে CH3 এখানে CH3, এটা যোগ করে নেবে একবার নোটটাতে, কারেকশন করে নেবে। চলো এখানে কতগুলো কেস দেওয়া আছে যেগুলো কিটোন টোটোমাইন শো করছে, এটা আর COCH2 এখানে আছে, এটা কিটো CO পাশে কার্বন আলফা কার্বন হাইড্রোজেন এখানে যাচ্ছে, এটা ছিল কিটো গ্রুপ, এটা হচ্ছে ইনল গ্রুপ, এই টোটোমারিজম কিন্তু শো করবে, কিটো ইনল টোটোমারিজম। নাইট্রো এসিনেট টোটোমারিজম, হ্যাঁ বলো কিছু বলছিলে? বলছি ব্রিজের টোটোমারিজমটা আরেকবার বলবেন, বুঝতে পারলাম। দেখো ব্রিজের কেসটা ধরো এটি আছে, এটা ধরো ব্রিজটা, মানে এই কার্বন এই কার্বন এই কার্বন ব্রিজে ইনভলভ আছে, পাশের কার্বনে CO আছে। তো এক্ষেত্রে কী হচ্ছে, কিটোর পাশে আলফা কার্বন যদি বলো, এটাও আলফা কার্বন এটাও আলফা কার্বন, কিটোর পাশে আলফা কার্বন, কিন্তু এখানে আলফা কার্বন যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা টোটোমারিজমে ঢুকবে না, কারণ কি ওটি টোটোমারিজমে ঢুকে যায় তাহলে ওটা হয়ে যাবে কি sp2 হয়ে যাবে, আর sp2 এই কার্বন যদি হয়ে যায় তাহলে ব্রিজটা কিন্তু ভেঙে যাবে, তাহলে এই দিকের হাইড্রোজেনটা যাবে না, টোটোমারিজম শো করবে না, কিন্তু এই দিকে তো হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন তো এটাও ওঠে, তো এই কিন্তু ব্রিজের মধ্যে ঢুকবে, টোটোমারিজম শো করবে। স্যার যদি দুটো ব্রিজ কার্বনই যদি ওই দুটো যদি আলফা কার্বনই যদি ব্রিজে থাকে তাহলে সেটা দেখাবে না, আর যদি একটা থাকে হ্যাঁ, তাহলে দেখাবে। যদি সিওর পাশে কোনো আলফা কার্বন পেয়ে যাও যেটা ব্রিজে নাই আর কি, আর তার যদি হাইড্রোজেন থাকে তাহলে দেখাবে টোটোমারিজম, ঠিক আছে। আর ওইখানে যদি দুটোই ব্লক থাকতো, মনে করো এখানে CH3 দিয়ে দিতাম, এখানে যতই CO থাকুক তোমার ও টোটোমারিজম দেখাবে না, এটাই বলছিলাম। চলো আসা যেটা সেটা হচ্ছে রেজোনেন্স এনার্জি। দেখো রেজোনেন্স এনার্জি অফ রেজোনেন্স হাইব্রিড, আর 5 মিনিট দাও, এটা একটু শেষ করে দিই, তারপরে বঞ্চ এক্সাম্পল পরে আসছি, মানে যেটা রুল ছিল সেটা তো শেষ হয়ে যায়, পরে প্র্যাকটিসটা একটু পরে আসছি, মানে তোর খেয়ে দিয়ে আধ ঘন্টা বাদে ঘন্টা বসা যাবে, এটা একটু শেষ করে দিই, একটু শুনো। রেজোনেন্স হাইব্রিড যেটা হয়, রেজোনেন্স এনার্জি অফ রেজোনেন্স হাইব্রিড মাইনাস এনার্জি অফ মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল স্ট্রাকচার, এটা খেয়াল রাখবে একটু। রেজোনেন্স হাইব্রিড যেটা এনার্জি হবে মাইনাস এনার্জি অফ মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল স্ট্রাকচার। নেক্সট যেটা আসবে আমাদের বেন্ড সুল। চলো বেন্ড সুলে CH3 সিঙ্গেল বন্ড CH3 আছে, CH2 ডবল বন্ড CH2 আছে, CH ট্রিপল বন্ড CH আছে। বেন্ড সুল একটু আগে বললাম, যেটা বলা হলো এসকেটা বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, প্রেফার টু কম্বাইন উইথ ইলেকট্রোপজিটিভ অ্যাটম, ইলেকট্রোপাসনের পিকেটার বাড়লে ইলেকট্রোপজিটিভিটি বাড়বে, প্রেফার টু কম্বাইন উইথ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যান্ড ভাইস ভার্সা। একটা রুল হচ্ছে বেন্ড সুল আর ব্রেডিটস রুল, ডিফারেন্স আছে। যেটা বেন্ড সুল আছে সেটা হচ্ছে এই অবস্থা, আর যেটা ব্রেডিটস রুল আর কি সেটা হচ্ছে কার্বোকাটায়ন, ওই যে বললাম ব্রিজ হেড পজিশনে কার্বোকাটায়ন সেখানে স্টেবল হয় না, কারণ ওই যে ব্রিজে যদি কার্বোকাটায়ন যদি ব্রিজ হেডে হয়ে যায় তাহলে sp2 হবে, sp2 হলে সেটা প্লেনার হতে চাইবে, আর প্লেনার হতে গেলে ব্রিজটা ভেঙে যাবে, তো সেই জন্য এটা স্টেবল হয় না আর কি। কিটো এবং টোটোমারিজমের ক্ষেত্রে অনেকে যেটা ভুল করে একটু বলে দিই জায়গাটায়, যে নাইট্রো এখানে যখন চলছে ধরো কিটো থেকে যেমন ইনল সম্ভব, ইনল থেকে কিটোও কিন্তু সম্ভব, তো ওটাও টোটোমারিজম, ওটাও চেক করবে। বললেও মনে করে যে কিটো টোটোমারিজম শো করে নেই,
কিটো এনল টোটোমাই শো করে নাকি জিজ্ঞেস করছি তোমাকে, দুটোই তোমাকে চেক করতে হবে। ইনল থেকে যদি কিটো হয় সেটাও দিতে পারবে না, এই ফর্ম করে দিয়ে দিলে তোমাকে ওটাও কিন্তু ঘুরে আবার তোমার কিটোতে আসতে পারে, তোমার টোটোমাই শো করছে, মানে সবসময় যে কিটো থেকে ইনল দেখতে এমন কোনো ব্যাপার নাই, ইনল থেকেও কিটো হতে পারে, এই ইনল থাকলে কিটোতে হবে সেটা কনফার্ম। নাইট্রো এসিনেট একই জিনিস, এগুলো নাইট্রো এসিনেটগুলো এগুলো হবে, কিন্তু এই কেসগুলো খেয়ালে রাখবে। এই যে অবস্থা এই আমিন এই ঠিক আছে। থিওরি যে পার্টটা ছিল মনে হয় জিওসি একটা মেনলি এটা এমনি হলো, আসার পর যেটা আধ ঘন্টা বাদে ঢুকবো একবার, যেটা করা হবে এসিডি বেসিডি অর্ডারগুলো এবার যখন বলা হবে দেখবে, চেক করে যাবে ঠিকঠাক আছে কি নাই, বাকি অর্ডারগুলো চেক করে শেষ করবে। এটা বাকিটা অর্ডারই আছে, বাকিটা থিওরি পার্ট নাই, থিওরি পার্টটা শেষ হয়ে গেছে এমনিতে। তারপর রিয়েকশন মেকানিজম একবার দেখবো, আইসোনি আছে, এটাও আছে রিয়েকশন মেকানিজম, আর অনেকটাই আছে। যাই হোক, কটা বাজছে? 10:30। স্যার আজ কমপ্লিট হয়ে যাবে 11 পুরোটা? 11টা দুপুর হলেও শেষ করবো, দুটোতে হলেও শেষ তো করবোই, বাকিটা যে দেরি লাগবে না তো, কারণ এতটা পার ধরো যেটা হয়ে আছে আর কি, একটু সময় লাগবে। এটা জিওসি পার্টটা বেশি ছিল, এক্সাম্পলগুলো দেখছি না। 11টার সময় আসছে এবার, এটা কি কেটে দেবো না নতুন করে লিঙ্ক পাঠাবো না?